কবুল বলে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবে, নাকি এখনই তোর সৌকল উঠবিকে লাশ বানিয়ে দেব? আমাকে তো এখনো তুই চিনিস নে। আমি খারাপ হলে যে কতটা খারাপ হতে পারি তোর কোনো আইডিয়াও নেই। কথাগুলো অনেকটা রেগে ধমকিয়ে বলল নীর। ইতুর তো শরীর শীতল হয়ে যাচ্ছে। মানুষটা যে এত ভয়ঙ্কর কল্পনাও করতে পারেনি। ইতু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নির্ভাইয়া, এমন করো না প্লিজ। আর বিশালের তো কোনো দোষ নেই। ওনাকে ছেড়ে দাও প্লিজ। নীরের চোয়াল আরো শক্ত হয়ে গেল। নীর হকি স্টিক দিয়ে বিশালের মাথায় আরেকটা বাড়ি দিল। বিশাল আর্তনাদ করে উঠল। বিশালের এই অবস্থা দেখে ইতুর কলেজা শুকিয়ে যাচ্ছে। কাজী সাহেব তো রীতিমতন কাঁপাকাঁপি শুরু করেছে। এই কোথায় আসলো সে? ইতু ভাঙা ভাঙা গলায় বলল, নির্ভাইয়া প্লিজ এমন করো না। ওনাকে কেন আঘাত করছো? ওনার কোনো দোষ নেই। ওনাকে ছেড়ে দাও। আর আমরা এভাবে বিয়ে করলে বাড়ির বড়দের সবাইকে কি বলবো? আই ডোন্ট কেয়ার। তোকে কি বললাম? তুই চাস তোর জন্য এই ছেলে প্রাণ হারাক? যদি তাই চাস তাহলে ঠিক আছে। বলে ছুরিটা বিশালের গলায় ধরল। টান দেবে তখনই ইতু বলে উঠল, করবো বিয়ে। একটা মানুষকে মেরো না। বলেই কান্না করতে লাগলো। নীর কাজী সাহেবকে বলল। কাজী সাহেব বলতেই কাজী সাহেব চমকে উঠে তাড়াতাড়ি বিয়ে পড়াতে লাগলো। কিছুক্ষণের মাঝেই নীর আর ইতু বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। ইতু চুপ হয়ে আছে। কি হলো এটা? সবকিছুই পাল্টে গেল। নীর ওর বন্ধু পিয়াসকে বলল। পিয়াস, পিয়াস বলল, বল কি হয়েছে? নীর বলল, এই বিশাল অমানুষটাকে হসপিটালে ভর্তি কর, কিন্তু ওর হাতে চিকিৎসা যেন না করে। বলেই ইতুর দিকে তাকালো। তারপর হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। ইতু বলল, তুমি আসলে গুন্ডা একটা, নির্ভাইয়া। তুমি একটা ছেলেকে এভাবে মারলে, তার উপর একটা হাতও ভেঙে দিলে। ওর ওই হাত তো আমি কেটে দিতাম। দেইনি ওর কপাল ভালো। তুই তো ন্যাকা কান্না কেন কাচ্ছিস? ও অসভ্যটার জন্য ভুলে গেছিস? ও বাজে ভাবেই তোর শরীরে হাত দিতে চেয়েছিল। আমি ওই দিন না থাকলে কি হতো কোনো আইডিয়া আছে তোর? আমার কাকাও না মানুষ যাচাই না করে বিয়ে ঠিক করে দিয়েছিল অসভ্যটার সাথে। তুই না পর্যন্ত করলি না। ও করবি কিভাবে? তুই তো আবার পরিবারের বাধ্য মেয়ে। কিন্তু এতটা ভালো সাজিস না। জেনে শুনে ওই অসভ্য লোকটাকে বিয়ে করতে যাচ্ছিলে। ইতু কিছু বলল না। যা বলল সব তো সত্যি। ইতু হঠাৎ বলল। নির্ভাইয়া, নীর ইতুর দিকে তাকিয়ে বলল, বল এখন কি হবে? বাবা মা এবং কাকিও তো এই বিয়ে মানবে না। তুমি যে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসলে, বাড়িতে তো এতক্ষণে কিয়ামত শুরু হয়ে গেছে। না মানলে না মানবে, তাতে আমার কি? তুই এখন আমার ওয়াইফ। তোর ফ্যামিলি কিছু করতে পারবে না। যদি পুলিশ কেস করে? তোর হাজব্যান্ড যেখানে বিসিআই অফিসার, তোর কিসের এত চিন্তা? এটা ঠিক না। আমার বাবা মা অনেক কষ্ট পাবে। আমি তাদের কষ্ট দিতে চাই না। চুপ, একটা কথাও বলবি না। বেশি কথা বলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব। তুমি খুব পচা, হার্টলেস একটা। আবার কান্না করে? চুপ কর, চুপ কর বলছে। ইতু নীরের ধমক শুনে চুপ হয়ে গেল। মুখে আঙুল দিয়ে করুণ দৃষ্টিতে তাকালো নীরের দিকে। হাজার চেষ্টা করেও কান্নাকে আটকে রাখতে পারল না। আবার ভ্যা করতেই নীর অগ্নিচোখ দিয়ে তাকালো ইতুর দিকে। ইতু আবার চুপ হয়ে গেল, কিন্তু হেঁচকি বন্ধ হচ্ছে না। নীর ইতুকে বলল, শান্ত হ, এত কান্না করছিস কেন? তারপর সামনে তাকিয়ে বলল, চাচা, পানির বোতলটা দাও তো। ড্রাইভার চাচা পানির বোতল দিয়ে বলল, নাও। নীর ইতুকে পানির বোতল দিল। ইতু কাপা কাপা হাতে বোতল নিয়ে সামান্য গলাটা ভিজালো। ইতু বাইরের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। নীর ইতুর হাত ধরে টেনে ইতুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। ইতু উঠতে চাইলে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। ইতু দূরে সরে যেতে নিলেই নীর বলে, এত নাড়াচাড়া করছিস কেন? স্থির থাকতে পারিস না? ছাড়ো আমাকে, ছাড়ো। চুপচাপ থাক। গাড়ি থামাতেই ইতুর বুকে ধকধকানি বেড়ে গেল। গাড়ি থেকে নামতে ইচ্ছে না থাকার পরেও নামতে হলো। নীর ইতুর হাত টেনে বাড়ির ভিতরে ঢুকালো। সবাই ওদের দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ইতুর মা এসে ইতুকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস মা? শাহিন সাহেব হুঙ্কার দিয়ে বললেন, নীর, এসব কেমন অভদ্রতা? তুই কেন ইতুকে নিয়ে গিয়েছিলি? রিল্যাক্স কাকা, চিন্তা করবেন না, তেমন কিছুই করিনি। আগামী শুক্রবার রেডি থাকবেন, ইতুকে নিয়ে যেতে আসবো। মানে কি? আমার মেয়েকে আমি তোর হাতে তুলে দেব না। আপনি বাধ্য তুলে দিতে, কারণ ইতু আমার ওয়াইফ। শুভ খবর তো দিলামই না,
কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি। সবাই হতভম্ব হয়ে গেল। ইতুর বাবা শাহিন সাহেব রেগে বলল, বিয়েটা ছেলে খেলা নাকি, বললেই হলো বিয়ে হয়ে গেছে। নীর শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, বিয়ে হয়ে আছে। আপনাদের তো সুযোগ দিলাম মেয়ের বিয়ের আয়োজন করার জন্য, আর না করলে আমার বউ আমি এখনই নিয়ে যাব। নীর ইতুর কাছে যাবে তখনই ইতুর মা মালিহা বলল, না, তোমরা আগামী শুক্রবারই নিয়ে যেও। নীর সামান্য হেসে বলল, গুড, তো আসি। বলেই নীর বেরিয়ে পড়ল। বাড়িতে সবার মুখে গম্ভীর ভাব। শাহিন সাহেব ভীষণ চিন্তিত। কি করবে? মালিহা ইতুকে জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে শাহিন সাহেবের সামনে বসলো। তারপর বলল, কি করবে এখন? সেটাই ভাবছি, পুলিশের কাছে গিয়েও কোনো লাভ নেই। আর এই ব্যাপার জানাজানি হলে আমাদের ইতুকে আর কেউ বিয়ে করতে চাইবে না। তুমি কি করতে চাইছো? তুমি কি ওদের আলাদা করতে চাইছো? হ্যাঁ, ওই ফ্যামিলিতে আমার মেয়ে ভালো থাকবে না। নীরের মা নীরের বিয়ে ঠিক করেছিল ওর খালাতো বোন বৃষ্টির সাথে। সেখানে আমাদের মেয়েকে মেনে নেবে না, আমার মেয়ের কষ্ট হবে সেখানে। তুমি তো নীরকে চেনো, ও ইতুর কোনো অসুবিধা হতে দেবে না। কিন্তু মালিহা, নীর প্রচুর রাগী। আবার ওর যেই পেশা, ওর জীবন অনেক ঝুঁকিতে থাকে। প্রায় সময় যেখানে সেখানে যেতে হয়, তখন আমার মেয়েটার কি করবে? এত চিন্তা করছো কেন? কিচ্ছু হবে না। নীর বাড়ি ফিরে নিজের রুমে বসে বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করল। চোখের সামনে ইতুর ভীতুমুখটা ভেসে উঠতেই নীর একগাল হেসে মনে মনে বলল, আমার পাগলিটা। হঠাৎ মেয়েলি কণ্ঠে কেউ বলল, নীর ভাইয়া। নীর চোখ খুলে দেখে বৃষ্টি দাঁড়ানো, বেশ লাজুক ভঙ্গিতে। আবার বৃষ্টি বলল, আপনার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসবো। নীর বলল, না, বৃষ্টি লাগবে না, তুমি যাও। বৃষ্টির মুখটা মলিন হয়ে গেল। আবারও বিষ মিনমিনে কণ্ঠে বলল, আপনার ভালো লাগবে। নীর বলল, ওকে। বৃষ্টি খুশি হয়ে রুম থেকে বেরিয়ে গেল। তখনই নীরের মা সেলিনা রুমে প্রবেশ করল। নীরের সামনে গিয়ে রেগে বলল, নীর, তুই এটা কি করছিস? আমি যা শুনছি তা কি সত্যি? হ্যাঁ মা, সত্যি আমি তোকে বিয়ে করেছে। আগামী শুক্রবার ওকে এখানে নিয়ে আসবো। নিজেকে কি মনে করিস তুই? কিভাবে করলি? যেখানে বৃষ্টির সাথে তোর বিয়ে ঠিক ছিল, মেয়েটা কত আশা নিয়েছিল। এতে আমার দোষ নেই, আগে বলেছিলাম যে আমি বৃষ্টিকে বিয়ে করব না। তুই এটা মোটেও ঠিক করিসনি নীর। হঠাৎ নীরের চোখ দরজায় পড়তেই দেখল বৃষ্টি অনুভূতি শূন্যভাবে দাঁড়িয়ে আছে। নীর ধীরে ধীরে বৃষ্টির কাছে গেল। তারপর বলল, আই এম সরি বৃষ্টি। বৃষ্টি কিছু বলল না, শুধু মাথা নিচু করে ফেলল। নীর আর কিছু না বলে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। এখন রাত 11টা বাজে। মালিহা ইতুকে খাইয়ে ঘুমাতে বলে চলে গেল। ইতুর চোখে ঘুম নেই, সে ভাবনায় বিভোর। আমার জীবনে আজ কত কিছু হয়ে গেল। আজ নীর ভাইয়া কি করলো এটা? একটা সময় কতটা ভালোবাসতাম তাকে, তখন তো অবুঝের মতোই ছিল, কিন্তু মাঝে মাঝে অদ্ভুত কাণ্ডের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করত। আবার মাঝে মাঝে এমন করতো যেন তার সাথে আমার কোনো কথা জীবনও হয়নি। কতবার নিশ্চুপভাবে আমার ছোট্ট হৃদয়টাকে ভেঙেছে। হঠাৎ মেসেজ আসলো। আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো ইতু। মেসেজে নীর বলল, বারান্দার দরজা খোলো। ইতু আটকে উঠল। বিছানা থেকে নেমে দৌড়ে দরজা খুলল। ওপাশে নীর দাঁড়ানো। নীর তাড়াতাড়ি রুমে ঢুকলো, বিছানায় গিয়ে বসলো। ইতু তো হা হয়ে আছে, তবুও নিজেকে সামলে বলল, নীর ভাইয়া, তুমি এখানে? হুম। কিন্তু এত রাতে এখানে কেন? কেন? আজ আমাদের বাসরাত না, আজ রাতে কি আলাদা থাকা যায়? নীরের কথা শুনে ইতু আকাশ থেকে পড়ল। ইতুর অবাক হওয়া দেখে নীর কোনো রিয়াকশন দেখালো না। বিছানা থেকে উঠে আলমারির কাছে, আলমারি খুলে একটা কালো শাড়ি বের করে ইতুর কাছে এসে বলল, এই নে, এই শাড়িটা পরে নে। কি? কানে কম শুনিস নাকি? যা, তাড়াতাড়ি শাড়িটা পরে আয়। না। নীর ভুরুকুচকে বলল, আমি তোর মতামত চেয়েছি একবারও, যা। ইতু বিরক্ত হয়ে বলল, কি শুরু করলে? এমনি কত অশান্তি চারপাশে, তোমাকে এখানে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। যাও, চলে যাও। নীর একটা ব্যাপক ভাব নিয়ে বলল, দেখলে দেখবে, আমি আমার বউয়ের কাছে এসেছি, তাতে কার কি? বেশি কথা বললে এখনই নিয়ে যাব। ইতু বুঝতে পারছি নীরের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই চুপ হয়ে রইল। নীর হঠাৎ বলল, কি রে, কি বলছি? যা, শাড়ি পরে আয়, নাকি আমি পরিয়ে দেব? নীরের কথা শুনে ইতু ভুরুকুচকে তাকিয়ে বলল, না, আমি পারবো। ওয়াশরুমে যেতে হবে কেন? এখানে চেঞ্জ কর। ইতু মেজাজ খারাপ করে তাকালো নীরের দিকে। নীর দুষ্ট হেসে বলল, ওকে ওকে, কুল, যা।
ইতু মেসেজ দেখিয়ে চলে আসলো। নীর সে জায়গায় বসে হুহা করে হেসে উঠল। কিছুক্ষণ পর ইতু বেরিয়ে আসলো। ইতুকে দেখে নীর কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে হুহা করে হেসে উঠল। ইতু গাল ফুলে দাঁড়িয়ে রইল। নীর বলল, খুব তো তখন ভাব দেখিয়ে বললে তুই পারবি, তাহলে এখন শাড়ি পেঁচে আসিস কেন? এত হাসার কি আছে? শাড়ি তো শাড়ি, একভাবে হলেই হলো। আমি তো বাইরে যাচ্ছি না। তোমার দেখা শেষ, এবার চলে যাও। আজ রাতে তো এখানেই থাকবো। কি? এই না তোর কথা শুনতে চেয়েছি আমি। এখন আমার কাছে আয়, শাড়ি ঠিক করে দিই। না না না, লাগবে না। বেশি কথা বলবি না, আয়। নীর ইতুকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। আর ইতু তো পাথরের ন্যায় হয়ে আছে। হঠাৎ হঠাৎ নীরের শীতল স্পর্শ নিতুকে জমিয়ে দিচ্ছে। নীর শাড়ি পরিয়ে ইতুকে বলল, এত কাঁপাকাঁপি করিস কেন? একটু হলে তো ভূমিকম্প শুরু হয়ে যেত। বলেই হুহা করে হেসে উঠল। ইতু বিরক্তি নিয়ে অন্যদিকে তাকালো। নীর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর হাতের ইশারায় ইতুকে ডাকলো। ইতু গাল ফুলিয়ে বিরক্তি নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। নীর আর কিছু না বলে ইতুর হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে জড়িয়ে ধরল। ইতু তো হা হয়ে গেল। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, কি করছো? ছাড়ো। নীর ইতুকে বিছানায় ফেলে ইতুকে বিছানার সাথে চেপে ধরল। নীর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে ইতুর দিকে। ইতু ঘাবড়িয়ে বলল, কি কি- কি- কি করছো নীর ভাইয়া? নীর বলল, চাইলে অনেক কিছুই করতে পারি, কিন্তু এখন কিচ্ছু করব না। ইতু হাত ছেড়ে বাঁচল। নীর ইতুকে উঠিয়ে বলল, তারপর জিন্সের পকেট থেকে একটা লকেট বের করে ইতুকে পরিয়ে দিয়ে ঘাড়ি আলতো করে একটা চুমু এঁকে দিল। প্রথম কোনো ছেলের স্পর্শ পেয়ে ইতু পুরো জমে গেল। নীর হঠাৎ ইতুর কোলে মাথা রেখে বলল, আমার চুলগুলো নেড়ে চেড়ে দে তো, ঘুমাবো। ইতুর কোনো কথা না শুনে নীর ইতুর হাত দিয়ে নিজের চুলে রাখল। ইতু এবারও কিছু করল না। নীর ভুরুকুচকে বলল, করবি না? তাহলে চল পাশর করি। ইতু চমকে উঠে তাড়াতাড়ি চুল নাড়াচাড়া করতে লাগলো। নীর বাঁকা হেসে চোখ বন্ধ করে ফেলল। নীরের কোনো সাড়া শব্দ নেই, হয়তো ঘুমিয়ে গেছে। ইতু দু চোখের পাতা কখন যে অবাধ্য হয়ে বুঝে পড়ল তা ইতু জানে না। সকালে সূর্যি মামা সোনালি রোদ্দুর ইতুর চোখে পড়তেই ইতু পিটপিট করে চোখ খুলল। একবার বন্ধ হয়ে গেল, আবারও চোখ খোলার চেষ্টা করল। নিজেকে নীরের বাহুডোরে পেয়ে চমকে উঠল। কিন্তু ইতুর ভালোই লাগছে। কিন্তু এই ভালো লাগাকে দমিয়ে তাড়াতাড়ি করে উঠতে গেলেই নীর আরো শক্ত করে ধরল। ইতু বুঝতে পারল নীর জেগে আছে। ইতু রাগে কটমট করতে করতে বলল, কি করছো? ছাড়ো। চুপ থাক, এতক্ষণ ঘুমিয়েছিলি তাই ভালো ছিল। ইতু জোর করে উঠে বলল, তুমি কি শুরু করেছো? আর কয়টা বাজে? এখনো যাওনি? নীর বলল। যাবো তো। হঠাৎ দরজায় কেউ নক করল। ইতু ঘাবড়ে বলল, হায় আল্লাহ, কে এসেছে? নীর বলল। যা দরজা খুলে দে। ইতু বলল, আগে তুমি লুকাও। নীর বলল। আমি কি চোর নাকি? কেন লুকাবো? ইতু বিরক্ত হয়ে বলল, তোমার ভাব অন্য কোথাও দেখাও, এখানে না। নীর বিছানা থেকে উঠে হঠাৎ গিয়ে দরজা খুলে দিল। ইতু হা হয়ে রইল। দরজার ওপাশে ইতুর ছোট ভাই তুতুল দাঁড়ানো। তুতুল নীরের দিকে তাকিয়ে ভেবাচেকা খেয়ে গেল। নিজের চোখের চশমাটা ঠিক করে বলল, আপু, আমার চোখে হয়তো একটু বেশি সমস্যা হয়েছে। আমি তোমাকে নির্ভয়া দেখছি। আচ্ছা, আমার জ্যামিতি বক্সটা এই ঘরে, শরৎও নিতে এসেছি। তুতুল ভেতরে ঢুকে ইতুকে দেখে বলল, এই দেখো আপু, এখন তোমাকে ঠিক দেখছি। দরজার কাছে নির্ভয়া মনে হয়েছিল। বলে দরজার দিকে তাকিয়ে হা হয়ে আবার ইতুর দিকে তাকালো। নীর দরজার কাছ থেকে এসে টেবিলে রাখা জ্যামিতি বক্সটা তুলে তুতুলের হাতে দিয়ে বলল, এখন তুই যা। তুতুল হা হয়ে বলল, নির্ভয়া তুমি? নীর বলল, জি ছোট বিদ্যাসাগর, এখন যা, আমাদের বিরক্ত করিস না। বলে তুতুলের হাত ধরে বাইরে নিয়ে আবার দরজা আটকিয়ে দিল। তুতুল বোকার মতন তাকিয়ে রইল দরজার দিকে। ইতু নীরকে বলল, তুমি কি করলে? তুতুল যদি বলে দেয় তখন কি হবে? নীর বলল, বললে বলবে। আচ্ছা আমি গেলাম, সাবধানে থাকিস আর ঠিকমতো খাওয়া দাওয়া করিস। আর এসবের চক্করে পড়াশোনা খেয়ে বসিস না। তোর লাইফ আগেও যেভাবে ছিল আজও তেমন আছে। আমি কখনো তোর নিজস্ব জীবনে হস্তক্ষেপ করব না, আর কখনো বলবো না ভালোবাসতে আমাকে। কারণ আমি জানি তোর মনে তুই শুধু আমাকে যত্ন করে রেখেছিস। তীব্র অভিমানে তার চাপও পড়ে আছে। কিন্তু আমি জানি একদিন তুই বলবি আমাকে, আর আমি অপেক্ষা করব সেই সময়ের জন্য, প্রয়োজনে সারাটা জীবন। আসে। বলেই নীর ইতুর গাল টেনে দিয়ে চলে গেল। ইতু নিশ্চুপভাবে তাকিয়ে আছে নীরের যাওয়ার দিকে। ইতিমধ্যে ইতুর চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। আমি তো চাই বলতে,
তবুও যে পারি না। অন্য 10জন মানুষের মতো আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি না। মনে মনে গত 5 বছর ধরে ভালোবেসে গেছি। হয়তো তুমি বুঝতে, তবুও যে অবুঝের মতো থাকতে, তখন খুব কষ্ট হতো। ওই দিন যখন কাকি তোমার আর তোমার খালাতো বোনের বিয়ের কথা বলেছিল, সেই দিন মনে হয়েছিল আমার বুকের ভিতর ধারালো ছুরি দিয়ে কেউ আঘাত করেছে। চাপা কথা কাউকে বলতে না পেরে দম বন্ধ হয়ে আসছিল। সেই দিন থেকে ঠিক করেছিলাম আমার মনে যত অনুভূতি আছে সব মাটি চাপা দিয়ে দিব, কিন্তু পারিনি। না কাউকে বলতে পেরেছি, ভিতরে ভিতরে পড়েছি। বাবা বিয়ের কথা যখন বলেছে তখন মুখের উপর না করতে পারিনি, কিন্তু মনের ভিতরে তখন একটা শব্দই বের হয়েছে, নির্ভাইয়াকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। কিন্তু কাল ওভাবে যে আমাদের বিয়ে হবে কল্পনাও করতে পারিনি। কিন্তু নির্ভাইয়া আমাকে ভালোবাসে, এর চেয়ে মধুর কোনো শব্দ মনে হয় আর আছে? আকাশ লালচে রং ধারণ করেছে, সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আকাশের পাখিরা তাদের নিড়ে ফিরে যাচ্ছে, চারপাশে মৃদু বাতাস বইছে। ইতু নীরব ভঙ্গিতে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে হিনা নাম উঠে আছে। ইতু রিসিভ করে বলল, হ্যালো, বল হিনা। দোস্ত, তোর মন মেজাজ কেমন? এই তো এখন একটু ভালো। চল চা খেতে যাই, ওই চাচার কাছে। ওকে, কখন? একটু পর। ওই টাইমে? আজ আমাদের বাড়িতে থাকবি, রাতে খুব মজা করব। বাবা মা নেই, কাল আসবে। একা একা ভয় করে আর ভালো লাগে না। না রে, যেতে দিবে না। আরে আমি তোর বাড়ি যাব, সবাইকে বলে নিয়ে আসবো, না করবে না কেউ। আঙ্কেল আন্টি কত ভালোবাসে আমাকে তা তো তুই জানিস। ওকে, আয় তাহলে, রাখি। ইতু কথা শেষ করে পেছনে ঘুরে দেখলো তুতুল দাঁড়িয়ে আছে। ইতু ভ্রুকুচকে বলল, কিরে, তুই এমন ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? কার সাথে কথা বলছিলে? নির্ভয়ের সাথে? চুপ কর, এত বেশি বুঝিস কেন? আর তুই এখানে কি করিস? তোর না সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা এত সহজ না, বুঝছিস? জানি আপু, মাত্র একটা বই শেষ করে আসলাম। ভালো ভালো। আর শোন, কাউকে বলিসনি তো সকালের কথা? না বলিনি। আর যদি না চাও বলি তাহলে আমাকে একটা বই কিনে দিতে হবে। রাজি? ওকে। এই তো আমার লক্ষ্মী আপু। হয়েছে। ইতু ভ্রুকুচকে তাকিয়ে আছে হিনার দিকে। ইতু বলে উঠল, কি রে, কি শুরু করেছিস? এখন রাত 11টার বেশি বাজে, একটু পর 12টা বাজবে। তুই এখন আমাকে সাজাচ্ছিস কেন? হিনা বলল, তুই চুপ কর তো, সে কখন থেকে প্রশ্ন করে করে আমার মাথা খেয়ে ফেলছিস। ইতু বলল, তুই বলবি তো। হিনা মুচকি এসে বলল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ইতু বলল, কিসের সারপ্রাইজ? হিনা ইতুর চুল ঠিক করে বলল, ঠিক আছে, খুব ভালো দেখাচ্ছে, এবার চল ছাদে। ইতু আটকে উঠে বলল, কি? ছাদে কেন, তাও এত রাতে? হিনা ইতুর হাত টেনে নিয়ে যেতে লাগলো। ইতু তো বকবক করেই চলেছে। হিনা ছাদের দরজার কাছে এসে বলল, যা ভেতরে। ইতু বলল, আমি একা যাব? হিনা বলল, আরে যা, ভয়ের মতো কিছু নেই। ইতু তবু যেতে চাইল না। হিনা বাধ্য হয়ে ইতুকে জোর করে ছাদে পাঠিয়ে দিল। ইতু ছাদে এসে চারপাশ দেখে হা হয়ে গেল। এ কি, এই কোথায় আসলাম আমি? এ তো যেন কল্পনার জগতের মতো সাজানো। ইতু চারপাশ দেখে ইতুর মনে মুগ্ধতার স্রোত ভেসে গেল। হঠাৎ সামনে তাকাতেই ইতুর বুকের ভেতর ধুকধুকানি বেড়ে গেল। তার নজর কাড়া হাসি নিয়ে ধীর পায়ে ইতুর কাছে আসলো। ইতু অবাক হয়ে বলল, নির্ভাইয়া। নীর মুচকি হেসে ইতুর কোমর টেনে নিজের কাছে নিয়ে আসলো। তারপর একবার নিজের হাতের দিকে তাকিয়ে বলল, হ্যাপি বার্থডে আমার পাগলি। ইতুর অজান্তেই তার ঠোঁটে হাসির রাজ্য দখল করে নিল। নীর হঠাৎ বলল, ভালো লেগেছে। ইতু শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিল। খুশির জন্যই কথা বলতে পারছে না। নীর মৃদু হেসে বলল, আয় কেক কাটবো। তোর ফেভারিট চকলেট কেক। আর স্পেশাল ব্যাপার হলো কেকটা আমি বানিয়েছি। চল টেস্ট করে বলবি কেমন হয়েছে। ইতু অবাক হয়ে বলল, তুমি বানিয়েছো? নীর বলল, চল। কেক খাওয়া শেষ করে নীর বলল, কেমন লেগেছে? ইতু বলল, খুব ভালো হয়েছে। নীর ইতুর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, Would you please dance with me? ইতু মৃদু হেসে হাত বাড়িয়ে দিল। নীর ইতুকে নিজের কাছে টেনে নিয়ে স্লো মোশনে কাপল ড্যান্স শুরু করলো। ইতু যেন ভুলেই গেছে অতীত।
ভুলে গেছে জমানো অভিমান অভিযোগ। এখন যে ইতু থমকে আছে নীড়ের মাঝে। নীড়ের মন আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে নিজের ভালোবাসার মানুষটার সাথে সময় কাটাতে পেরে। নীড় ইতুর চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে গাইতে লাগলো, दुआ भी लगे ना मुझे, दुआ भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाँद बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं ठगा है। जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं, नजर तू या आया, दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया ओ यारा, दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया ओ यारा। অর্ধ চারটা ঠিক আকাশের পানে জলজল করছে, আর পুরো আকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র তারা। হিম হাওয়ায় চারপাশ শীতল আবহাওয়ার তৈরি হয়েছে। চারপাশে মিষ্টি ভালোবাসারা কানামাছি খেলছে, আর এই আকাশের নিচে দাঁড়িয়ে আছে এক জোড়া ভালোবাসা। ইতু কখন থেকে পরম শান্তিতে নীড়ের বুকের সাথে জড়িয়ে আছে। নীড় হঠাৎ বলল, আজ রাত কি এভাবে পার করতে চাস তুই? ইতুর ঘোর কাটল, সাথে সাথে নীড়কে ছেড়ে দিল। নীড় মুচকি হেসে বলল, চলে যাব। কথাটা শুনে ইতু নীরব দৃষ্টিতে নীড়ের দিকে তাকালো। এই দৃষ্টিতে না জানি কত কথা বলে দিচ্ছে। নীড় হঠাৎ ইতুর হাত ধরে হাঁটা ধরল। ইতুও সমান তালে তাল মিলালো। সিঁড়ি দিয়ে দুজনকে নামতে দেখে হিনা মৃদু হাসল। নীড় হিনার কাছে গিয়ে মুচকি হেসে বলল, থ্যাংক ইউ হিনা, থ্যাংক ইউ সো মাচ। হিনা বলল, না ভাইয়া, থ্যাঙ্কস, লাগবে না। নীড় একবার ইতুর দিকে তাকিয়ে বলল, আসে। বলেই নীড় বেরিয়ে পড়ল। ইতু সেদিকেই তাকিয়ে আছে। হিনা এসে দুষ্টু হেসে বলল, আরে দোস্ত, আর তো 2টা দিন, তারপরেই তো নির্ভাইয়ের বাড়িতে একসাথে থাকতে পারবি নির্ভাইয়ের সাথে। চুপ করো, শুধু ফালতু কথা। কি ফালতু কথা রে? সরো, আমার শাড়ি চেঞ্জ করতে হবে। শাহিন সাহেব গম্ভীর ভাব নিয়ে নিজের রুমে বসে আছে। ইতু গুটি গুটি পায়ে রুমে ঢুকে হালকা গলায় বলল, বাবা। শাহিন সাহেব মেয়ের দিকে তাকালো। ইতু বলল, আমি তো এক্ষুনি চলে যাব, কথা বলবে না? মা, তুই শুধু রাজি হ, এই বিয়ের থেকে তোকে মুক্ত করার দায়িত্ব আমার। কি বলছো বাবা? বিয়ে যখন হয়ে গেছে তখন আর কিছুই করার নেই। কিন্তু না বাবা, তুমি শুধু শুধু চিন্তা করো না। নীরের মা এত সহজে তোকে মেনে নেবে না। হয়তো সময় লাগবে, কিন্তু ঠিক হয়ে যাবে। আল্লাহ ভরসা। বাবা, আমার যাওয়ার সময় হয়েছে। শাহিন সাহেব দীর্ঘ একটা শ্বাস ফেলে মেয়ের হাত ধরে বাইরে নিয়ে আসলো। ইতুর মা মুখ চেপে কাঁদছে। তুতুল চাপা কান্নায় মুখ লাল করে ফেলেছে। শাহিন সাহেব গম্ভীর কণ্ঠে বলল, নীর আমার একটা মাত্র রাজকন্যা, ওকে কখনো কষ্ট দিস না, তাহলে কিন্তু আমি নিজে তোকে মেরে জেলে যাব। নীর মুচকি হেসে বলল, কাকা চিন্তা করবেন না। অতঃপর ইতুকে গাড়িতে উঠিয়ে গাড়ি ছুটালো নীরের বাড়ির উদ্দেশ্যে। ইতু কেঁদে কেঁদে হেঁচকি উঠে গেছে। নীর ইতুকে কখন থেকে শান্ত হতে বলেছে, কিন্তু ইতু শুনছে না। নীর রেগে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, তুই থামবি? মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ইতু কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি খুব বাজে, এক্ষুনি আমাকে বকছো। নীর বলল, বকছি। বকাখোর কাজ করছিস কেন? কান্না করে চোখ মুখের কি হাল করেছিস? ইতু গাল ফুলে বাইরের দিকে তাকিয়ে মিনমিনে বলল, হার্টলেস। বাড়িতে প্রবেশ করা মাত্রই কাজের লোকেরা চলে আসলো, কিন্তু কাকিকে কোথাও দেখতে পেল না ইতু। সিঁড়ি দিয়ে একটা সুন্দরী মেয়ে নেমে আসছে, মুখখানা মলিন হয়ে আছে। চিনতে অসুবিধা হলো না ইতুর, কারণ এটা বৃষ্টি। বৃষ্টি মুখে একটা নকল হাসি দিয়ে বলল, আপনারা এসে গেছেন। ইতু কেমন আছো? ভালো আপু, তুমি? আমিও। চলো তোমাকে রুমে নিয়ে যাই, ফ্রেশ হয়ে নাও। কাকি কোথায়? খালামণি রুমে ওনার মাথা ব্যথা করছে, তো তুমি ফ্রেশ হয়ে নাও,
তারপর খালামণির সাথে দেখা করো। ইতু আর কিছু না বলে চুপচাপ বৃষ্টির সাথে ওপরে গেল। ইতু রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছে নিল। হঠাৎ পেটে কারো উষ্ণ স্পর্শ পেয়ে থমকে গেল ইতু। আয়নায় স্পষ্ট নীড়ের মুখ দেখা যাচ্ছে। নীড় ইতুর চুলেই মুখ গুজে চোখ বন্ধ করে ফেলল। ইতু আবেগে চোখ বন্ধ করে ফেলল। তারপর কাপা কাপা কণ্ঠে বলল, কি 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 করছো? নীড় চোখ বন্ধ রেখেই বলল, কই, কিছু তো করলাম না। বৃষ্টি এসেছিল খেতে ডাকতে। নক না করে ভেতরে ঢুকেই নিজেই বেকায়দায় পড়ে গেল। উল্টো ঘুরে বলল, সরি, আমার নক করে আসা দরকার ছিল। বৃষ্টির কণ্ঠ পেয়ে ইতু আর নীড় দূরে সরে গেল। নীড় বলল, কেন এসেছিলে? বৃষ্টি বলল, ওই খাবার খেতে যাওয়ার জন্য। নীড় বলল, ওকে, তুমি যাও, আমরা যাচ্ছি। বৃষ্টি মাথা নাড়িয়ে চলে আসলো। বুকের ভেতরটা চিনচিনে ব্যথা হচ্ছে। চোখের কোণে কষ্টরা জড়ো হয়ে এলো বৃষ্টির। যাকে ভালোবাসে তাকে অন্য কারোর সাথে দেখাটা যে কত যন্ত্রণার সেটা শুধু সেই জানে। একতরফা ভালোবাসাগুলোর পরিণতি তো এমনই হয়। ইতু ছোট ছোট পা ফেলে নীড়ের মায়ের রুমে ঢুকলো। নীড়ের মা বসে একটা বই পড়ছে। ইতুকে দেখে চোখ তুলে তাকালো। ইতু হালকা কণ্ঠে বলল, কেমন আছো কাকি? নীড়ের মা গম্ভীর কণ্ঠে বলল, ভালো। তুই কেমন আছিস? ভালো। খেতে চলো। ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। মাথায় মলম লাগিয়ে দিব? না থাক, এত যত্ন দেখাতে হবে না। পারলে আমাকে একটু একা ছেড়ে দে। ইতুর মুখটা ছোট হয়ে গেল। এমন কিছুর মুখোমুখি হতে হবে তা জানা ছিল না ইতুর। ইতু কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে পড়ল। খাবার টেবিলে মন খারাপ করে বসতেই নীড় বলল, কি হয়েছে তোর? মা কোথায়? কিছু বলেছে তোকে? ইতু তাড়াতাড়ি বলে উঠল, না, আমাকে কিছু বলেনি। কাকির মাথা ব্যথা করছে, তাই আসেনি। বৃষ্টি বসা থেকে উঠে বলল, আমি দেখে আসি। নীড় বলল, না, তুমি খাবার খাও। বলে চম্পাকে খাবারের প্লেট নিয়ে মায়ের রুমে যেতে পড়ল। নীড়ও মায়ের রুমের দিকে হাঁটা দিল। টেবিলে বসে থাকলো ইতু আর বৃষ্টি। বৃষ্টি বলে উঠল, তুমি খাচ্ছ না কেন? খেয়ে নাও। ইতু মৃদু হেসে সম্মতি দিল। চম্পার সাথে খাবার নিয়ে সেলিনার সামনে রাখতে সেলিনা গম্ভীর কণ্ঠে বলল, এসব কি? আমি কি আনতে বলেছি? নিয়ে যা। তখনই নীড় ঢুকে চম্পাকে যেতে বলল। চম্পা চুপচাপ বেরিয়ে পড়ল। নীড় সেলিনার সামনে বসে খাবার হাতে নিয়ে বলল, মা, মুখ খোলো। সেলিনা স্পষ্ট জানিয়ে দিল খাবে না। নীড় বলল, আমার উপর রেগে খাবে না কেন? তোমার মেডিসিনও আছে, ভুলে গেছো? নাও, মুখ খোলো। সেলিনা রেগে বলল, ভালোবাসা দেখাতে হবে না এখন। এটা কেমন কথা মা? আমি কি ভালোবাসি না তোমাকে? বাসিস না। বাসলে আমার কথার অবাধ্য কখনো করতি না। মা, বোঝার চেষ্টা করো। যদি বৃষ্টির সাথে আমার বিয়ে হতো, না আমি নিজে ভালো থাকতাম, না ওকে ভালো রাখতে পারতাম। এভাবে জেনে শুনে কোনো সম্পর্কে না জানানোই ভালো। মা মরা মেয়ের ছোট্ট থেকে এখানে থেকে বড় হয়েছে। তোকে কত পছন্দ করতো। ওর কেমন লাগছে তুই জানিস? হয়তো জানি না, কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে। তুমি চাইলে বৃষ্টির জন্য ভালো ছেলে আনবো। তুমি আমার বন্ধু মেঘকে তো চেনোই, আমাদের এখানে এসেছিল। ও বৃষ্টিকে দেখে খুব পছন্দ করেছিল। মেঘ খুবই ভালো ছেলে। বৃষ্টি এখন রাজি হতে চাইবে না। আর তুই যা, খাবো না এখন আমি। ওকে ফাইন, খেতে হবে না, আমিও খাবো না, না খেয়ে কাছে চলে যাব। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? এবার মুখ খোলো। সেলিনা না চাইতেও খেয়ে নিল। ইতু আর বৃষ্টি বসে কথা বলছিল। বৃষ্টির চোখ হঠাৎ ইতুর গলায় পড়তেই বলে উঠল, ওয়াও ইতু, তোমার লকেটটা তো খুব সুন্দর। কোত্থেকে কিনেছ? ইতু লকেটে হাত দিয়ে মুচকে এসে বলল, নির্ভাইয়া দিয়েছে। বৃষ্টি মৃদু হেসে বলল, খুব সুন্দর। এর মাঝে নীড় রুমে এসে আলমারি থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আসতে ইতু বলল, কোথায় যাচ্ছ? কাছে আসতে। নীড় মুচকে হেসে বলল, রাত হবে, বৃষ্টি ওর খেয়াল রেখো। বৃষ্টি মৃদু হেসে বলল, ঠিক আছে, চিন্তা করবেন না। এর মাঝে নীড়ের ফোন বেজে উঠল। নীড় কল রিসিভ করে বলল, হ্যালো, ধরতে পেরেছিস? ভেরি গুড, আমি আসছি, ধরে রাখ, পালাতে যেন না পারে। বলেই কল কেটে আলমারি থেকে গানটা বের করে নিল। ইতু গান দেখে ভয় পেয়ে গেল। তারপর বলল, ওটা নিয়ে কোথায় যাচ্ছ? নীড় বলল, এইটা ছাড়া কি যাওয়া যায় নাকি? যখন তখন লাগে। বৃষ্টি, আমি তো বলতে ভুলে গেছি, মা তোমাকে ডেকেছিল। বৃষ্টি বলল, ও আচ্ছা, আমি গেলাম। বৃষ্টি রুম থেকে বেরিয়ে যেতেই নীড় হঠাৎ ইতুর কপালে নিজের অধর ছোঁয়ালো।
তারপর মিষ্টি হেসে ইতুর গাল টেনে বলল, আসি, আর তুই পড়তে বস, কাল থেকে ভার্সিটি যাবে আবার। বলে নীর বেরিয়ে পড়ল। ইতু কিছুক্ষণ অবাক হয়ে থেকে হঠাৎ লাজুক হাসল। সামনে একটা ছেলেকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার সামনে নীর পকেটে হাত দিয়ে সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, আর তার পাশে মেঘ দাঁড়ানো। সব নীরবতার সমাপ্তি ঘটিয়ে নীর বলে উঠল, বল, এখন পর্যন্ত কতগুলো মেয়েকে বাইরে পাচার করেছিস? চেয়ারের সাথে বাঁধা আহত ছেলেটা বাঁকা হেসে বলল, তা জেনে কি করবেন অফিসার, ভালোই ভালোই আমাকে যেতে দিন। নীর বলল, তা তো সম্ভব না। তোদের লজ্জা করে না যে মেয়েদের গর্ভে জন্ম নিয়েছিস সেই মেয়েদের বাইরে পাচার করে দিস? ছেলেটা বলল, ও তো সব দিয়ে আমার কি, আমাকে ছেড়ে দেন, নইলে আপনার সামনে গুড় বিপদ অপেক্ষা করছে। বিয়ে করেছেন নতুন শুনেছি, আপনার বউটাও বলে হেব্বি সুন্দর। আর কিছু বলার আগেই রেগে এক লাথি মারল নীর। ছেলেটা আর্তনাদ করে চেয়ার নিয়ে পড়ে গেল। নীর আর কিছু করার আগে মেঘ নীরকে এসে ধরে ফেলল। তারপর বলল, ওর কথায় কান দিস না, ও কিছু করতে পারবে না। ছেলেটা আবার হেসে বলল, আমি জেলে থাকলে এটা ভাববেন না যে আমি কিছু করতে পারবো না। নীরের চোয়াল শক্ত হয়ে গেল। নীর কিছু করার আগে মেঘ ধরে ফেলল। মেঘ জোর করে নীরকে বাহিরে নিয়ে আসলো, আর ভেতরে ছেলেটা পাগলের মতন হেসে চলেছে। নীর মেঘকে বলল, আমাকে ছাড়, ওকে তো। মেঘ বলল, রিল্যাক্স নীর, তোর আঘাত লেগেছে, তুই বাড়ি যা। নীর বলল, এসব কিছু না, আমি আস্তে আস্তে কিভাবে বাড়ালো। মাঝরাস্তা না দেখলে তো এই অমনুষ্য হাতের বাইরে চলে যেত। ওকে কড়া গার্ডে রাখিস, আবার যেন না পালায়। না জানি মেয়েগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে। ওদের পাচার করার আগে উদ্ধার করতে হবে। আর ও একা নয়, কেউ আছে এখনো যে হাতের নাগালে নেই, গা ঢাকা দিয়ে আছে। ওকেও খুঁজে বের করতে হবে, নইলে যে আরো কত মেয়ের জীবন নষ্ট হবে। মেঘ বলল, আমরা গোপনে খোঁজ চালিয়ে যাচ্ছি, আশা করি দ্রুত ধরতে পারবো। রাত 11টা ছুঁই ছুঁই। ইতু বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। হঠাৎ রুমের ভেতর থেকে আওয়াজ পেয়ে নীরবে এগিয়ে গেল। দেখলো নীর এসেছে। নীরকে দেখে ইতুর ঠোঁটে হাসি ফুটল, কিন্তু পরক্ষণেই ভয় চেপে ধরল ইতুকে। নীর শার্ট খুলছিল, পেছন থেকে শরীরে আঘাত দেখা যাচ্ছে, অনেক জায়গায় রক্ত শুকিয়ে আছে। ইতু ঘাবড়ে বলল, নীর ভাইয়া, কি হয়েছে তোমার? ইতুকে দেখে নীর আবার গায়ে শার্ট জড়িয়ে বলল, কই কি হয়েছে? ইতু রেগে সামনে গিয়ে বলল, শার্ট খুলো। নীর অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি তুই খালি রুমে আমার মাঝ সম্মানের দিকে হাত বাড়াচ্ছিস? ইতু রেগে গেল। ফাজলামো বন্ধ করো, আমি মোটো মজার মুডে নেই। নীর হঠাৎ ইতুর কোমর টেনে নিজের কাছে এনে বলল, তাহলে কিসের মুডে আছিস? ইতু রেগে নীরের হাতের বাহুতে থাপ্পড় দিয়ে বলল, অসভ্য। সরি, আমার খেয়াল ছিল না। এখন বসো এখানে। নীরকে বসিয়ে ইতু মেডিসিন নিয়ে এসে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিতে লাগলো খুব সাবধানে। আর নীর আয়নাতে পর্যবেক্ষণ করতে লাগলো ইতুকে। হঠাৎ ইতুর হাত টান দিয়ে কোলে এনে বসিয়ে দিল। ইতু হকচকিয়ে বলল, কি 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 করছো? ছাড়ো। নীর ইতুকে জড়িয়ে ধরে বলল, তুই কাছে থাক, আর কিছু লাগবে না। ইতু তাড়াতাড়ি উঠে বলল, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার আনছি। বলেই বিদ্যুতের গতিতে রুম থেকে বেরিয়ে পড়ল। নীর ইতুর বিহেভিয়ার দেখে হুহা করে হেসে উঠল। খাওয়া শেষ করে নীর বিছানায় গিয়ে বসল। ফোন বের করে কার সাথে যেন কথা বলে ইতুর দিকে তাকালো। ইতু বই নিয়ে বসেছে। নীর কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল ইতুর দিকে, অতঃপর বলল, আর কতক্ষণ পড়বে? ইতু নীরের দিকে তাকিয়ে বলল, আরো কিছুক্ষণ। নীর কিছু না বলে কয়েকটা ফাইল নিয়ে বসলো। ইতু হঠাৎ নীরকে বলে উঠল, নীর ভাইয়া, বল। তুমি তো চাইলে বৃষ্টি আপুকে বিয়ে করতে পারতে। বৃষ্টি আপু যেমন মিষ্টি দেখতে তেমন ভালো মানুষ। তাহলে কাকিও আর রেগে থাকতো না, সব কিছু স্বাভাবিক থাকতো। হঠাৎ এই কথা কেন? বৃষ্টি আপু তোমাকে খুব ভালোবাসে। তুই বাসিস না? না, মানে। চুপচাপ পড়। ইতু আর কিছু না বলেই বইয়ের দিকে নজর নিক্ষেপ করলো। বেশ কিছুক্ষণ পর নীর ফাইল থেকে মুখ তুলে ইতুর দিকে তাকিয়ে দেখলো ইতু স্টাডি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে। নীর মুচকি হেসে ইতুর কাছে গিয়ে আস্তে করে ইতুকে পাজে কোলে নিয়ে বিছানার দিকে গেল। ইতু হালকা চোখ খুলে অস্পষ্ট কণ্ঠে বলল, কি করছো? নীর বলল, বেরিয়ে নিয়ে যাচ্ছে। পড়তে বসলে ঘুম পায়, তাই না? পড়তে বসলে খুব ঘুম পায়। পড়াচোর একটা। নীর ইতুকে বাহুডোরে আবদ্ধ করে শুয়ে পড়ল। ইতু বলল, ছাড়ো আমাকে। নীর রেগে বলল, চুপচাপ ঘুমা, আমাকে ঘুমাতে দে।
এ তো আরো কিছু বলতে চেয়েও পারল না, ঘুমের সমুদ্রে ডুবে গেল। নীর ইতুর মাথায় একটা চুমু দিয়ে চোখ বন্ধ করে ফেলল পরম শান্তিতে। দূর মসজিদ থেকে পবিত্র আজানের ধ্বনি ভেসে আসছে। আজানের আওয়াজে চোখ খুলে তাকালো নীর। চোখ খুলতেই প্রিয়তমা স্নিগ্ধ মুখখানা সামনে পড়ল। কি অসম্ভব মায়াবী দেখাচ্ছে ইতুকে। ইতুকে নীর আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নীর মৃদু আওয়াজে ডাকতে লাগলো, ইতু, এই তু, ওঠো। ইতু হালকা চোখ খুলে বলল, কি হয়েছে? নীর মৃদু হেসে বলল, ফজরের সময় হয়েছে, নামাজ পড়বে না? ওঠো। ইতু ঘুম ঘুম কণ্ঠে বলল, হুম। নীর বুঝতে পারল ইতু এখনো ঘুমের ঘোরে আছে। নীর এবার ইতুর কানের কাছে এসে জোরে বলল, ইতু। ইতু লাফিয়ে উঠে পড়ল। আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল নীরের দিকে। নীর হেসে কুটি কুটি। নীর বলল, কত রাখছি, উঠছিলি না, তাই তো চেঁচাতে হলো। এবার যা, ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নে। ইতু আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ইতু কিছুক্ষণ পর বের হয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। এদিকে নীর সাদা পাঞ্জাবি পরে উঁচু করে মাথায় টুপি দিয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা দিল। ফজরের নামাজ শেষ করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। বাড়ির গেটের সামনে আসতেই নীর থমকে গেল এক দৃশ্য দেখে। কি অসাধারণ স্নিগ্ধ সেই দৃশ্য! ইতু বারান্দায় দাঁড়িয়ে ভোরের সতেজ হাওয়া গায়ে মাখছে। প্রকৃতির মাঝে ইতু আজ হারিয়ে যেতে চায়। নীর মৃদু হেসে বাড়ির ভেতরে গেলে ইতু মৃদু হেসে উঠল পাখিদের চঞ্চলতা দেখে। হঠাৎ চোখের সামনে এক কাপ চা কেউ এগিয়ে দিল। কাপ ধরা হাতটার মানুষের দিকে তাকিয়ে দেখল নীর। ইতু কাপটা নিয়ে মুচকি হেসে সামনে তাকালো। নীরও সঙ্গ দিল। বেশ কিছুক্ষণ দুজন চুপ হয়ে প্রকৃতির দিকে তাকিয়ে রইল। হঠাৎ নীর বলল, এত গভীরভাবে কি দেখছিস? ওই দেখো, গাছের ডালের দুটো চড়ুই পাখি কখন থেকে খুনসুটি করছে। খুব সুন্দর দেখাচ্ছে সবকিছু। হুম, খুব সুন্দর। মাঝে মাঝে এমন নিখুঁতভাবে তো আমাকে দেখতে পারিস। তোমাকে সাদা পাঞ্জাবিতে খুব ভালো দেখাচ্ছে নীর ভাইয়া। এই, তুই ভাইয়াটাকে বন্ধ করবি? কি শুনলে হাসবে। আমার তো ছোট থেকে ওই অভ্যাস, এত সহজে যাবে না। অভ্যাস চেঞ্জ কর, নইলে তোর খবর আছে। কোন বেলার খাবার? সব বেলার। আমি রুমে গেলাম, রেডি হই, ভার্সিটিতে যাব। বলে ইতু রুমে চলে গেল। ইতু রুমে গিয়ে বোরকা পরে রেডি হলো। কিছুক্ষণ পর দুজন বেরিয়ে পড়ল। ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো নীর। ইতু নামতে যাবে তখনই নীর বলল, ইতু দাঁড়া। ইতু নীরের দিকে ফিরে বলল, কি হয়েছে? নীর বলল, একটু কাছে আয় তো। ইতু একটু মাথা এগিয়ে নিয়ে বলল, বলো। নীর ইতুর কপালে একটা ভালোবাসা দিয়ে বলল, সাবধানে থাকিস। ইতু তাড়াতাড়ি নেমে পড়ল। তারপর বলল, তুমিও সাবধানে থেকো। বলেই উল্টা দিকে হাঁটা দিল। নীর মুচকে এসে তাকিয়ে থাকলো যতক্ষণ না ইতু গেট দিয়ে ভেতরে ঢুকলো। ইতু ভেতরে যাওয়ার পর নীর চোখে সানগ্লাস দিয়ে গাড়ি স্টার্ট দিল। নীর নিজের কেবিনে বসে আছে। মেঘ এসে বলল, নীর, দুটো ছেলে ধরা পড়েছে। ওরা আমাদের সব ইনফরমেশন ওদের বসকে পাঠাতো। নীর চিন্তাশীল ভাবে বলল, ওরা মুখ খুলেছে? কে ওদের বস? মেঘ বলল, না, প্রচুর মারা হয়েছে ওদের, তাও কেউ মুখ খুলছে না। নীর বসে থেকে উঠে বলল, চল আমিও দেখি কতক্ষণ চুপ থাকে। নীরকে ভেতরে ঢুকতে দেখে একটা অফিসার ওই ছেলেগুলোকে ফিসফিসিয়ে বলল, আগেই বলেছিলাম যা যা আছে এখন বলে দে। নীর স্যার আসলে খবর আছে তোদের, শুনলি না তো? ভোগ এখন। ছেলেগুলো আতঙ্কিতভাবে নীরের দিকে তাকালো। ইতু নিজের রুমে বসে ক্লান্ত, তাই উঠে হাঁটতে লাগলো বাড়ির ভেতরে। বৃষ্টি নিচ থেকে ওপরে উঠছিল। ইতুকে দেখে বলল, কি করছো ইতু? কিছু না আপু, ভালো লাগছিল না তাই হাঁটছিলাম। গল্প করবা? সরি ইতু, আমার মাথাটা ব্যথা করছে, একটু ঘুমাবো। ও ঠিক আছে, যাও। আচ্ছা কাকি কোথায়? খালামণি বাহিরে গেছে। ও ঠিক আছে। বৃষ্টি নিজের রুমে গিয়ে মেডিসিন খেয়ে দরজা আটকে ঘুমিয়ে পড়ল। ইতু পুরো বাড়ি হাঁটতে লাগলো। হঠাৎ কোনার স্টোর রুমটায় চোখ পড়ল ইতুর। দরজা খুলে ভেতরে ঢুকলো। অনেক ধুলোবালি রুমে। কয়েকটা কাশি উঠল ইতুর। রুমের জানালাটা খুলল। রুমে বাইরের আলো আসলো। আলোতে রুমের ভেতরে জিনিসপত্র দেখা যাচ্ছে। নীরের ছোটবেলার কিছু খেলনা ইতু হাতে নিয়ে হেসে উঠল। হঠাৎ জানালা দিয়ে প্রবল হাওয়া রুমে প্রবেশ করলো। বাতাসের ধাক্কায় রুমের দরজা ঠাস করে আটকে গেল। ইতু লাফিয়ে উঠল, কিন্তু বেশি একটা পাত্তা দিল না। অন্যান্য আসবাবপত্র দেখতে লাগলো। একটা ছোট্ট টাইগার টয় ওপরে ছিল। ওটা ধরতে গিয়ে একটা ধুলোবালি ভরা কাপড় ইতুর মুখে পড়ল। ইতুর দম আটকে আসতে লাগলো।
অনেক বেশি কাশি হতে লাগলো, অনেকটা অস্থির হয়ে উঠল। ইতুর ডাস্ট অ্যালার্জি আছে। ইতুর এখন রুম থেকে বেরিয়ে যাওয়া দরকার, নইলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ইতু দরজার কাছে এসে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলছে না। বারবার টানতে লাগলো, কিন্তু দরজা খুলল না। দরজা লক হয়ে গেছে। বারবার ধাক্কাতে লাগলো আর অনেক কষ্টে ডাকতে লাগলো, কেউ আছে? বৃষ্টি আপু, কেউ আছে? কেউ আছে? বের করো আমাকে, আমার দম বন্ধ হয়ে আসছে। কেউ আছেন? নির্ভাইয়া? নির্ভাইয়া? নীর ছেলে দুইটার কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসলো, তারপর একটা হাসি দিয়ে বলল, কি খবর আপনাদের সাহসী গুপ্তচর? আর রনি, স্যারদের খাতির যত্নের জন্য চা কফি আনো। নীরকে খুব ভয়ঙ্কর লাগছে ছেলেগুলোর কাছে। ছেলেগুলো শুকনো ঢোক গিলে একে অন্যের দিকে তাকালো, তারপর পুনরায় নীরের দিকে তাকালো। এবার নীরের মুখ দেখে ওদের কলিজা শুকিয়ে আসলো। নীর রাগে কটমট করতে করতেই দাঁতে দাঁত চেপে বলল, সহজভাবে বলবে, তাই কোনো ব্যবস্থা করব। আমাকে যদি চেয়ার ছেড়ে উঠতে হয়, তোদের জন্য খুব খারাপ হয়ে যাবে। একটা ছেলে কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছুই জানি না স্যার। নীর বিদ্যুতের গতিতে চেয়ার থেকে উঠে চেয়ারটা নিয়ে ওই ছেলেটাকে এক বাড়ি মারতেই চেয়ারটা ভেঙে গেল। ছেলেটা ভয়ঙ্কর আর্তনাদ করে নিচে পড়ে ছটফট করতে লাগলো। ওই ছেলেটাকে দেখে পাশের ছেলেটার আত্মার অবস্থা প্রায়। নীর চল শক্ত করে রক্তচক্ষু নিয়ে চেয়ারে বসা ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, বলছি স্যার, বলছি। নীর মেঘের দিকে ইশারা করে বাইরে চলে গেল, নিজের চেয়ারে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মেঘ এসে বলল, লোকেশন পেয়ে গেছি আমরা, এখনই বের হব। নীর চিন্তিতভাবে বলল, যত দ্রুত সম্ভব বের করতে হবে, আর মেয়েগুলিকে উদ্ধার করতে হবে। যতক্ষণ না পারছি শান্তি পাচ্ছি না। মেঘ বলল, টেনশন করিস না বেশি, দ্রুতই মেয়েগুলোকে উদ্ধার করতে পারবো ইনশাল্লাহ। নীর বাড়ি ফিরছিল। ঘড়ির কাঁটা রাত 10টায় অতিক্রম করেছে। হঠাৎ একটা কিছু ভেবে মুচকি এসে গাড়ির সিটে রাখা লাল শাড়িটার দিকে তাকালো। বাড়ি পৌঁছে গাড়ি পার্ক করে শাড়িটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। হলরুমে নীরের মা আর বৃষ্টি চুপ হয়ে বসে আছে। নীর বলল, কি হয়েছে? নীরের মা কিছু বলল না। বৃষ্টি বলতে চেয়েও থেমে গেল। কারো কোনো শব্দ না পেয়ে নীর রুমের দিকে পা বাড়ালো, দৌড়ে রুমে চলে গেল। শাড়িটা বিছানায় রেখে হেসে বলতে লাগলো, এতু, এই তো, কোথায় তুই? এতু। সারা রুম খুঁজে কোথাও পেল না। নীর অস্থির হয়ে উঠল। দৌড়ে নিচে নেমে নীর বলল, মা, বৃষ্টি, এতু কোথায়? নীরের মা গম্ভীর কণ্ঠে বলল, কি জানি, ও কি আমাদের কিছু বলার প্রয়োজন মনে করে? নীর হুড়ুকুচকে বলল, মানে? আমি জানি না, বাহির থেকে এসে ইতুকে দেখি নাই। মেয়েটার কি বুদ্ধি হবে না? কোথায় গেছে বলে গেলে কি হয়? আর কত রাত হয়েছে, এখনো ফিরলো না। মানে কি, কিসব বলছো? আমি জানি না নির্ভাইয়া, সন্ধ্যার দিকে দেখেছিলাম। ও বলল ওর ভালো লাগছে না, তাই হাঁটছিল। আমার মাথা ব্যথা করছিল, তাই মেডিসিন খেয়ে ঘুমিয়েছিলাম। উঠে দেখি খালামণি চলে এসেছে, কিন্তু ইতুকে আর দেখিনি। নীরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, অজানা ভয় চেপে বসলো। আর দেরি না করে দৌড়ে গেটের সামনে গিয়ে দারোয়ানকে বলল, মিজান, এতু কি বাড়ি থেকে বের হয়েছিল? মিজান বলল, না তো, আপু মনে বাহিরে যায় নাই। কেন ভাইয়া? নীর দ্রুত বাড়িতে ঢুকে সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে লাগলো। ফুটেজ দেখে দ্রুত স্টোর রুমে গেল। দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু খুলল না। ওপর থেকে আওয়াজ পেয়ে নীরের মা আর বৃষ্টি আরো কতগুলো কাজের মেয়ে ওপরে গেল। সেলিনা ছেলের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। তারপর বলল, নীর, কি করছিস বাবা? তোর লেগে যাবে। নীর ধাক্কাতে ধাক্কাতে বলল, এতু ভিতরে মা। নীর শরীরের বল প্রয়োগ করে জোরে কয়েকটা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ইতুকে এমন নিস্তেজ ফ্লোরে পড়ে থাকতে দেখে নীরের দুনিয়া যেন কেঁপে উঠল। ইতু ধীরে ধীরে চোখ খুলল। নীরের মা পাশে বসা, তার কাছে বৃষ্টি দাঁড়ানো। ঘড়িতে সময় রাত 2টা। বৃষ্টি বলল, তোমার কেমন লাগছে এখন? ইতু শোয়া থেকে আচ্ছা হয়ে বসলো। রুমের চারপাশে চোখ বুলিয়ে নীরকে খুঁজতে লাগলো। নীর বারান্দায় দাঁড়িয়ে আছে। নীরের মা বলল, তোকে কে বলেছিল স্টোর রুমে যেতে? সবাইকে চিন্তায় ফেলতে তোর ভালো লাগে, তাই না? সরি কাকি। শরীর কেমন লাগছে এখন? ভালো। আমি খাবার পাঠাচ্ছি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ওষুধ খেয়ে নিবি। ইতু মাথা নিচু করে সম্মতি দিল। নীরের মা রুম থেকে বেরিয়ে পড়ল।
বৃষ্টি ইতুর কাছে বসে বলল, সরি ইতু, আমি তোমার সাথে থাকলে এমন কিছু হতো না। না আপু, তোমার কোনো দোষ নেই। আরেকটা কথা নীর ভাইয়া কিন্তু খুব রেগে আছে। বলে বৃষ্টি চলে গেল। নীর এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে, রুমে আসেনি। ইতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে নীরের, কিন্তু নীরের আসার কোনো নামই নেই। ইতু রেগে তাকালো নীরের দিকে, তারপর ভাবতে লাগলো, ওই লোকটা এমন কেন? আমার খুব ইচ্ছে করছে ওনাকে জড়িয়ে ধরতে, কিন্তু এ তো আমার কাছেই আসছে না। ইতু বিরক্ত হয়ে উঠে বারান্দায় গিয়ে নীরের পেছনে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে থেকে ডেকে উঠল, নীর ভাইয়া। নীর পেছনে ঘুরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল গালে। ইতু গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সেকেন্ডে চোখ দিয়ে বৃষ্টিপাত শুরু। মাথা নিচু করে ঠোঁট উল্টে ভ্যা করে কান্না করে দিল। ইতুর কান্না দেখে নীর আরো রেগে গেল। ইতুর হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, খবরদার কান্না করবি না। আমাকে কষ্ট দিতে তোর খুব ভালো লাগে, তাই না? মেরে ফেলতে চাস আমায়? ইতু ভয়ে কান্না করতে করতে বলল, আমি আমি নীর আবার ধমক দিয়ে বলল, চুপ। ইতু কেঁপে উঠল। এর মাঝে ঘরের দরজায় কেউ নক করলো। নীর ইতুকে ছেড়ে দরজার কাছে গেল, দেখলো বৃষ্টি খাবার নিয়ে এসেছে। নীর খাবার নিয়ে রুমে আসলো। ইতু এখনো বারান্দায় দাঁড়িয়ে মুখ চেপে কান্না করছে। নীর বারান্দায় গিয়ে ইতুর হাত টেনে রুমে নিয়ে আসলো, তারপর বসিয়ে খাবারের হাতে নিয়ে বলল, মুখ খোল। ইতু বলল, না, খাবো না। আমাকে রাগিস নেই তো, মুখ খোল। কথা কানে যায় না? আরেক খেলে দেবো আরেকটা। মুখ খোল। ইতু কিছু না বলে চুপ হয়ে রইল। নীর ইতুর মুখ চেপে ধরে জোরে খাবার মুখে ঢুকিয়ে দিল। ইতু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নীর গম্ভীর কণ্ঠে বলল, আমার দিকে না তাকিয়ে মুখের খাবার শেষ কর। খাওয়া শেষ করে মেডিসিন খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল ইতু। উল্টো দিকে ঘুরে কান্না করতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, না, আর কথা বলবো না তোমার সাথে। তুমি আসলে একটা হার্টলেস, ভীষণ 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 পচা তুমি। হঠাৎ ঘাড়ে কারো উষ্ণ স্পর্শ পেয়ে থমকে গেল ইতু। নীর ঘাড়ে নাক ডুবিয়ে জড়িয়ে ধরে আছে। ইতু কিছু বলল না। এই হার্টলেস ছেলেটার সাথে আর কোনো কথা নয়। হঠাৎ ঘাড়ে পানির স্পর্শ পেয়ে ইতু অবাক হয়ে গেল, আর মনে মনে বলছে, নীর ভাইয়া কি কান্না করছে? ইতু এই মুহূর্তে কি করবে বুঝে পাচ্ছে না। নীরের সাথে কি কথা বলা দরকার? ইতু ভাবনার মাঝে নীর কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো, আই এম সরি ইতু, তোকে হার্ট করার কোনো ইচ্ছে ছিল না আমার। তুই বুঝবি না। যখন তোকে ওভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখেছি, আমার জন্য জান বেরিয়ে গিয়েছিল। সরি, আই এম রিয়েলি সরি। ইতু আর নিজেকে ঠিক রাখতে পারল না। উল্টা দিকে ঘুরে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, নীর ভাইয়া, আই এম সরি। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দেইনি। তুমি প্লিজ এমন করো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমাকে এভাবে দেখে। এই আবার কান্না শুরু করেছিস? চুপ কর। সরি। থাম পাগলি, তোর কোনো দোষ নেই। তুই সরি বলছিস কেন? এখন ঘুমা, অনেক রাত হয়েছে, কাল ভার্সিটি যেতে হবে। আর তুমি? আমি আবার কি? তুমি কাজে যাবে? তাও তো যেতে হবে। তুমি কাল ছুটি নাও। সম্ভব না, অনেক কাজ আছে, এখন ঘুমা। বলে ইতুকে বাহুটির আবদ্ধ করে নিল। ইতু আস্তে আস্তে হাত দিয়ে নীরকে জড়িয়ে ধরল। নীর বেশ অবাক হলো, ইতুকে জড়িয়ে ধরছে। নীর যেন ভালো লাগার রাজ্যে ডুবে গেল। নীর হঠাৎ বলল, ইতু, আমি কি ঠিক দেখছি? তুই কি সত্যি? ইতু হঠাৎ নীরের ঠোঁটে এক আঙ্গুল দিয়ে কথা আটকে দিল। নীর পুরো অবাক হয়ে গেল। ইতু চোখ বন্ধ রেখেই বলল, ঘুমাও। নীর মুচকি হেসে ঠোঁটে রাখা আঙ্গুলে চুমু খেতেই ইতুর সাথে সাথে আঙ্গুল সরিয়ে নিল। নীর মুচকি হেসে চোখ বন্ধ করে নিল। নীর কেবিনে বসে আছে। নীরের মনটা আজ একটু হালকা, কারণ 26 জন মেয়েকে উদ্ধার করতে পেরেছে, তাদের আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছে। কিন্তু তাদের মাঝে একটা মেয়েকে খুব নির্যাতন করা হয়েছে। মেঘ এসে নীরের সামনের চেয়ারে বসলো। নীর মেঘকে বলল, ওই সীমা মেয়েটার কি অবস্থা? হসপিটালে আছে, ওর বাবা ও মাও আছে। এতদিন পর মেয়েকে পেয়ে যেমন খুশি হয়েছে, তেমনি মেয়ের এমন অবস্থা দেখে খুব ভেঙে পড়েছে। কিন্তু আমরা যাওয়ার আগেই পালিয়েছে অসভ্যটা। ও এখন আমাদের নাগালের বাইরে। আরো অনেক মেয়ে আছে যাদের আটকে রাখা হয়েছে। মামুন লোকটা ভীষণ খারাপ। এমন কোনো ক্রাইম নেই যে ও করে নাই। ওকে দ্রুত খুঁজে বের করতে হবে। এর মাঝে টেলিফোন বেজে উঠল। নীর ফোন ধরে বলল, হ্যালো। অপরের কথা শুনে স্পিকার দিল। নীর আবার বলল, হ্যালো। ওপাশ থেকে একটা লোক ভিলেন মার্কা হাসি দিয়ে বলল,
কি অফিসার নীর, আপনি কি ভেবেছেন আমাকে ধরা এত সহজ? শাট আপ। আরে আরে আস্তে, আপনি আজ অনেক ক্ষতি কইরা দিলেন। অন্যের বউ বোনের জন্য এত মায়া চিন্তা কিসের? যদি আপনার বউ বোন হয় তাহলে কেমন হয়? মুখ সামনে কথা বল, তোকে শেষ করে ফেলবো। নীর রেগে মেঘকে বলল। নম্বর ট্র্যাক কর, ফাস্ট। নীর চিন্তায় পড়ে গেল। ইতু ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আয়নার সামনে ভেজা চুল ছাড় দিচ্ছিল আর গুনগুন করছিল। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরতেই আটকে উঠল। পরক্ষণে আবার শান্ত হয়ে গেল। মৃদু হেসে বলল, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। ওকে। ইতু রান্নাঘরে গিয়ে ভালো মতন চা বানিয়ে রুমে গিয়ে দেখে নীর আগে শার্ট পরেই বিছানায় শুয়ে আছে। ইতু মুচকে হেসে নীরের কাছে বসলো। ইতু বলল, না ফ্রেশ হয়ে শুয়ে পড়লে যে? চোখ না খুলেই ইতুর কোলে মাথা রেখে বলল, চুলগুলো নেড়ে দে না বউ। ইতু বউ কথাটা শুনে মুচকে হাসলো। তারপর বলল, ফ্রেশ হয়ে নাও। নীর বলল, না, ইচ্ছে করছে না, ঘুমাবো। আর শোন, মেঘ আসলে ডেকে দিস। ইতু নীরের চুলগুলো নেড়ে দিতে লাগলো। বৃষ্টি রান্নাঘরে জুস বানাচ্ছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বৃষ্টি গিয়ে দরজা খুলল। বৃষ্টি মেঘকে দেখে মিষ্টি হেসে বলল, কেমন আছেন? মেঘ আগের ন্যায় তাকিয়ে আছে। বৃষ্টি আবার বলল, শুনতে পাচ্ছেন? মেঘের এতক্ষণে ঘোর কাটলো। নিজেকে স্বাভাবিক করে বলল, কিছু বললে? বললাম কেমন আছেন। ও ভালো, তুমি? আমিও। ভিতরে আসুন। জি বলুন, কি খাবেন? চা নাকি কফি নাকি ঠান্ডা কিছু? তুমি যেটা খাওয়াবে। মানে? মা মানে হলো কফি। ওকে। আর শোনা, বলুন। নীরকে ডেকে দাও। ওকে। বৃষ্টি কফি বানিয়ে মেঘকে দিয়ে ওপরে গিয়ে নীরকে ডাকতে গেল। দরজায় নক করতেই ইতু এসে দরজা খুলে দিল। বৃষ্টিকে দেখে বলল, কিছু বলবা আপু? বৃষ্টি বলল, নীর ভাইয়াকে বল মেঘ ভাইয়া এসেছে। ইতু বলল, ঠিক আছে। বৃষ্টি চলে গেল। ইতু গিয়ে নীরকে ডেকে তুলল। নীর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই ইতু দৌড়ে সামনে গিয়ে বলল, নীর ভাই শোনো। নীর বলল, বল। আমি আমাদের বাড়িতে যাব কিছুদিনের জন্য। বাবা মা তুতুল সবাইকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন না, তোকে একা যেতে দেবো না। কেন তাহলে? তুমিও আমাদের সাথে চলো। এখন না। কেন? প্লিজ। নাই তু, এখন না, জেদ করিস না। না না, যাব। চুপ, না করেছে না? ধমকে বলল নীর। ইতু কেঁপে উঠল ধমক শুনে। ফেসটা বাচ্চাদের মতন করে ফেলল। এই বুঝে কেঁদে ফেলবে। নীর নিজেকে শান্ত করে ইতুর হাত ধরে বলল, হেতু শোন। ইতু হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। অনেকটা রাত হয়ে এসেছে। আকাশে বাঁকা অর্ধ চাঁদ দেখা যাচ্ছে। সে চাঁদের আলো গায়ে মেখে বারান্দায় দাঁড়িয়ে আছে ইতু। শীতল পরিবেশ, মাঝে মধ্যে ঝড়ো বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ইতুকে। কপালের ওপর পড়ে থাকা চুলগুলো নেড়ে উঠছে বাতাসের ঝাপটায়। ইতু এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোমরে কারো শীতল স্পর্শ অনুভব করলো। সাথে সাথে কেঁপে উঠল। ইতু কিছু বলল না। নীর হালকা কণ্ঠে বলল, রাগ করেছিস? না। সরি তো, আমি কিছুদিন ধরে খুবই চাপে আছি, তাই হুটহাট রেগে যায়। তোকে বোঝাতে পারবো না, তোদেরকে নিয়ে আমি কতটা চিন্তায় আছি। আমাদের নিয়ে কিসের চিন্তা? বাদ দে, আমার কাজের প্রেশারটা কমুক, আমি তোকে নিয়ে যাব। সত্যি? সত্যি। আচ্ছা, ওই লাল শাড়িটা কার? তোর জন্য এনেছিলাম, কিন্তু কত কি হয়ে গেল খেয়ালই ছিল না। সত্যি খুব সুন্দর শাড়ি। একটু শাড়িটা পরে সাজবে শুধু আমার জন্য? নীর ঘোর লাগা কণ্ঠে বলল। ইতু শিউরে উঠল। লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। ইতু রুমের দিকে গেল। হালকা সেজে নীরকে ডেকে উঠল। নীর ইতুর কাছে গিয়ে দেখল ইতু অর্ধেক শাড়ি পরে দাঁড়িয়ে আছে। নীর মুচকি হেসে ইতুর কাছ থেকে শাড়ি নিয়ে পরাতে লাগলো আর বলতে লাগলো, শাড়ি পরা কখনো শিখবি না? ইতু ভ্রুকুচকে বলল, কি? এটা কেমন কথা? সবসময় আমি পরে দেব। তুমি পড়ো কিভাবে? ইউটিউব আছে না? মেয়েরা পড়ছিল আর তুমি দেখেছো। খানিকটা রেগে সরু চোখে তাকিয়ে বলল ইতু, আরে না, পুতুলকে পরা ছিল, ওটা দেখেছে। সত্যি তো? শাড়ি পরানো শেষ করে নীর ইতুকে ভালো মতো পর্যবেক্ষণ করে মুচকি এসে বলল, অপরূপ। নীর ইতুর কাছে এসে বলল, তুই তো সাংঘাতিক দেখতে কেন? ইতু ভুরুকুচকে বলল, আমি মানে?
নীর মুচকে হেসে ইতুর মাথায় আস্তে করে একটা থাপ্পড় দিয়ে বলল, গাধি। বলে নীর আবারও বারান্দায় গেল। ইতুও পেছনে গিয়ে নীরের সাথে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ দুজন চুপ থেকে ইতু হঠাৎ বলে উঠল, তুমি কি কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছো? নীর ইতুর দিকে তাকিয়ে হঠাৎ ইতুর কোমর টেনে কাছে নিয়ে আসলো। তারপর বলল, তোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিলাম, তুই কি এখনো রেগে আছিস? ইতু কিছু বলল না, চুপ হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ হিম বাতাসের ঝাপটায় ইতুর 39টি চুলগুলো এসে মুখে পড়ল। নীর হাত দিয়ে তা সরিয়ে দিল। নীর আস্তে আস্তে ইতুর অধরের দিকে অগ্রসর হতে লাগলো। হঠাৎ এমন হয় ইতু অনেকটা ঘাবড়ে গিয়ে নীরের কাছ থেকে সরে আসলো। নীর নিজের ভুল বুঝতে পেরে মাটির দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, সরি। বলে নীর চলে যেতে নিলেই ইতু নীরের হাত ধরে ফেলল। নীর স্তব্ধ হয়ে ইতুর দিকে তাকালো। ইতু হঠাৎ পায়ের আঙুল উঁচু করে নীরের অধরেই অধর ছোঁয়ালো। নীর চরম মাত্রায় অবাক হলো। বেশ কিছুক্ষণ পর ইতু সরে এসে নীরের বুকে মুখ লুকালো। তারপর বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি। কথাটা শুনে নীরের চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এক রাজ্য প্রশান্তি বিরাজ করতে লাগলো নীরের মর্মদেশে। হঠাৎ চোখ খুলে গেল। নীরের শোয়া থেকে উঠে বসলো। ল্যাম্পটা জ্বালিয়ে দেখলো ইতু এক কর্নারে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। নীর ঘড়ির দিকে তাকালো, দেখলো 4:09। নীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইতুর দিকে তাকালো আর ভাবতে লাগলো এটা স্বপ্ন ছিল। যদি এটা সত্য হতো। নীর শার্ট পরছিল, এখনই বের হবে। তখনই ইতু নীরের জন্য কফি নিয়ে আসলো। কফি নীরের সামনে রেখে বোরকা বের করলো। তা দেখে নীর বলল, তুই কি ভার্সিটির জন্য রেডি হচ্ছিস? না, যাওয়া লাগবে না। মানে? যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকবে শুধু সেদিন যাবি। আর এমনি হিনার কাছ থেকে নোট নিয়ে নিস, আমি ওকে বলে দেবো, ও বাড়ি এসে তোকে দিয়ে যাবে। এসব কি বলছো? তুমি আমার ভার্সিটি যাওয়া বন্ধ করে দিচ্ছ? বন্ধ করছি না, শুধু যেদিন ইম্পর্টেন্ট ক্লাস থাকবে শুধু সেদিন যাবে। না। এই তো আমি তোর সাথে কোনো তর্ক করতে চাই না, আমি যা বলেছি তাই হবে। পেয়েছোটা কি তুমি? তুমি তো বলেছিলে আমার জীবন আগে যেমন ছিল এখনো তা আছে। তাহলে তুমি আমাকে এত বাধা দিচ্ছ কেন? লিসেনে তো আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমি যতদিন না বলছি তুই বাড়ির বাইরে এক পাও রাখবি না। না। নীর রেগে ইতুর হাতের বাহু চেপে ধরে কড়া কণ্ঠে বলল, আমি যখন না করেছি তোকে শুনতে হবে। ইতু করুণ মুখে নীরের দিকে তাকালো। এ কি সেই নির্ভয়া? না, উনি আমার সেই নির্ভয়া না, হতেই পারে না। ইতুর চোখের কোণে পানি দেখে নীর ইতুকে ছেড়ে দিয়ে চলে গেল। নীর গম্ভীর ভাব নিয়ে নিজের কেবিনে বসে আছে। মেঘ এসে বলল, নীর। নীর মুখ তুলে তাকালো, তারপর বলল, কি হয়েছে? মেঘ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওই মেয়েটা সীমা, ও মারা গেছে। নীর স্তব্ধ হয়ে রইল। মেঘ আবার বলল, মেয়েটার বাবা এসেছে, তোর সাথে দেখা করতে চায়। নীর মাটির দিকে তাকিয়ে বলল, আসতে দে। মেঘ লোকটাকে আসতে বলল। মেয়েটার বাবার মুখ দেখে নীরের বুকে চিনচিনে ব্যথা করতে লাগলো। সন্তানহারা বাবার কি করুণ অবস্থা। নীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জি বলুন। মেয়েটার বাবা নিজেকে অনেক কষ্টে সামলে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার মেয়েটার কি দোষ ছিল স্যার? কেন আমার মেয়েটার সাথে এমন হলো? ও খুব ভালো মেয়ে ছিল আর খুব ছোট ছিল। আমার পরীর মতো মেয়েটার সাথে এমন কেন করলো? ওর অনেক স্বপ্ন ছিল, ডাক্তার হয়ে গরিবদেরকে ফ্রিতে চিকিৎসা করবে, অসহায় মানুষদের সাহায্য করবে, কিন্তু ওই অমানুষগুলো আমার মেয়েটাকে। বলতে গিয়ে মেয়েটার বাবা কান্নায় ভেঙে পড়ল। আবার নিজেকে সামলে বলল, আমি এর বিচার চাই, ওই অমানুষগুলোর শাস্তি চাই, নইলে আমার মতো আরো অনেক অনেক বাবার বুক খালি হয়ে যাবে। আমি ওই অপরাধীগুলোর শাস্তি চাই। বলেই লোকটা আবার কান্নায় ভেঙে পড়ল। নীরের চোখ লাল হয়ে গেল। লোকটা দেখেই এক গ্লাস পানি এগিয়ে দিল। লোকটার হাতের ওপর হাত রেখে ভরসা দিয়ে বলল, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, যতক্ষণ ওদের শাস্তি দিতে পারছি আমরাও থামবো না। আপনারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। গোধূলি লগ্ন। বাতাসে তীব্রতা আজ একটু বেশি, কিন্তু তাতে ইতুর কোনো ভাবান্তর নেই। সে ছাদে দাঁড়িয়ে আছে আর তীব্র বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ইতুকে। হঠাৎ পেছন থেকে বৃষ্টি বলল, ইতু কি করছো? চলো রুমে চলো। ইতু কিছু বলল না, বৃষ্টির সাথে রুমে চলে গেল। বৃষ্টি নিচে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলো। ইতুকে এক কাপ এগিয়ে দিয়ে বলল, ইতু, তোমার কি মন খারাপ? না আপু। নির্ভয়ার সাথে ঝগড়া হয়েছে? হঠাৎ এই কথা কেন? না, আসলে এটা তোমাদের নিজস্ব ব্যাপার, তবুও তোমাদের বিহেভিয়ার এতে তাই প্রকাশ পাচ্ছে। আসলে বলতে না পারলে বলো না,
আমি জোর করব না, কিন্তু নির্ভয়া কিন্তু তোমাকে খুব ভালোবাসে। ইতু কিছু বলছে না। আর এইসব ছোটখাটো ঝগড়া সবারই হয়, কিন্তু এইসব ঝেড়ে ফেলাই ভালো। হয়তো নির্ভয়ার কোনো কাজ তোমার খারাপ লেগেছে, কিন্তু এসব ভুলে গিয়ে সামনে আগানো উচিত। নীর বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিল। ইতু কিছুদিন ধরে কেমন চুপচাপ হয়ে আছে। না ছাড়া কোনো কথাই বলে না নীরের সাথে। নীরের একটু ভালো লাগে না এসব কিছু, এলোমেলো লাগে। নীর ইতুকে এমন মেনে নিতে পারছে না। নীর ধীর পায়ে ইতুর পাশে গিয়ে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নীর বলল, রাতে খেয়েছিস? আজ পড়তে বসেছিলে? হ্যাঁ এসেছিল? নীর পেছন ফিরে চলে যেতে নিয়েও আবার ইতুর কাছে এসে ইতুর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আহত কণ্ঠে বলে, খানিক ভুল করেছি বলে দূরে চলে যেতে হবে? তাহলে যে এত ভালোবাসি তার জন্য আরো কাছে আসা যায় না? নীরের মাঝে থমকে গেল ইতু। নীরের অনুভূতি স্পষ্ট জানান দিচ্ছে ইতুকে যে নীর কতটা ভালোবাসে। ইতুর কোনো শব্দ না পেয়ে নীর আস্তে করে ছেড়ে দেয় ইতুকে। ইতুকে ছেড়ে দিয়ে নীর ভেতরে চলে যায়। ইতু কিছুক্ষণ চুপ হয়ে রইল। হঠাৎ গাড়ি স্টার্টের আওয়াজ পেয়ে বারান্দা দিয়ে নিচে তাকালো। দেখলো নীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। ইতু অবাক হয়ে তাকিয়ে রইল। এত রাতে কোথায় যাচ্ছে? রাজ্যের দুশ্চিন্তা হানা দিল ইতুর মস্তিষ্কে। সারাদিন নীর বাড়ি ফেরেনি। ওই যে রাতে বের হলো, তারপর থেকে কথাও হয়নি। ইতু সারাদিন চিন্তায় ছিল। ঘড়িতে এখন সময় রাত 12টা ছুঁই। ইতু সোফায় বসে আছে। তখনই দরজা দিয়ে নীর ভেতরে ঢুকলো। নীরকে দেখে মনে হয় ইতু প্রাণ ফিরে পেল। এক সেকেন্ডও না ভেবে নীরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। নীর অবাক হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে দুহাত দিয়ে জড়িয়ে ধরল ইতুকে। সান্ত্বনা দিতে দিতে বলল, আরে কি হয়েছে? কান্না করছিস কেন? আরে বলবি তো। ইতু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কাল রাত থেকে কোথায় ছিলে? একটা কল করলে কি হতো? নীর বুঝতে পারল ইতু খুব চিন্তায় ছিল সারাদিন। নীর বলল, আসলে অনেক ব্যস্ত ছিলাম, তাই কল করতে পারিনি। ইতু নীরের দিকে তাকিয়ে দেখল নীরকে আসলেই খুব ক্লান্ত দেখাচ্ছে। ইতু নীরকে বলল, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। বলেই ইতু বেরিয়ে পড়ল। নীর ইতুর দিকে তাকিয়ে আনমনে হেসে উঠল। ইতু নীরের জন্য কফি বানিয়ে রুমে গেল। তখনই নীর ওয়াশরুম থেকে বের হলো। নীরকে স্নিগ্ধ দেখাচ্ছে। ইতুর হৃদয় জুড়িয়ে গেল। এই মানুষটার জন্যই তো এত অস্থির হয়ে থাকে ইতু। এই মানুষটাকে দেখলেই তো ইতুর ঠোঁটে হাসি ফুটে ওঠে। ইতুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নীর ভুরু কুচকে বলল, কি রে, কি দেখছিস এত? ইতু নীরকে কফি এগিয়ে দিল। নীর কফি নিয়ে গিয়ে বিছানায় বসলো। তারপর টাওয়াল নিয়ে ইতুকে বলল, আমার চুল মুছে দে তো। ইতু বিছানায় বসে নীরের পেছনে গিয়ে যত্ন সহকারে নীরের চুলগুলো মুছে দিতে লাগলো। নীর মুচকে এসে কফি মুখে দিয়ে বলতে লাগলো, আজ পড়তে বসেছিলে? ভালো। তুমি খেয়েছো? বাইরে খেয়েছে। তুই? অল্প খেয়েছি। অল্প কেন? তোমার দোষ, তোমার চিন্তায় সারাদিন আমার যাতা কেটেছে। সরি, অনেক চাপে ছিলাম। একটা সত্য কথা বলবা? বল। তুমি কি নিয়ে এত চিন্তায় আছো? আমাকেও কোথাও যেতে দাও না। আসলে এই কেসটা নিয়ে চিন্তা আছে। এর কি আর বলবো, কিন্তু আমার একটা কথা রাখবে? বলো না। আমি না বলা পর্যন্ত বাড়ি থেকে বের হবে না। কিন্তু কেন? প্লিজ প্রশ্ন করিস না, পরে তোকে সব বলবো। ওকে। নীর আবার কফিতে চুমুক দিল। ইতু অনেকটা কাচুমুচু হয়ে বলল, নির্ভয়া, একটা কথা ছিল। নীর বলল, বল। বলে আবার কফিতে চুমুক দিল। ইতু ফট করে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি। নীরের কাশি উঠে গেল। নিজেকে স্বাভাবিক করে ইতুর দিকে অবাক চোখে তাকালো। ইতু লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারপর বলল, এভাবে তাকিয়েছো কেন? নীর ইতুর হাত ধরে টেনে কাছে নিয়ে আসলো। তারপর বলল, কি বললি? আবার বল। ইতু মাথা নিচু করে বলল, আমি তোমাকে ভালোবাসি। নীর যেন অজানা পৃথিবীতে হারিয়ে গেল। নিজের ভালোবাসার মানুষটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে যে কি সুখের, যা ভাষায় বোঝানো দেয়। নীর অবাক হয়ে বলল, ইতু তুই সত্যি? আর কিছু বলার আগেই ইতু নীরকে জড়িয়ে ধরে বলল, খুব 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 ভালোবাসি। তোমাকে কথাটা অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি, কিন্তু আর আজকে নিজেকে আটকে রাখতে পারলাম না। নীরও ভালোবাসার আবেশে ইতুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুচকে হেসে ইতুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। নীরের চোখের পানির ছোঁয়া পেতেই চোখ খুলে তাকালো।
চোখের সামনে এক অতি সুন্দরী রমণীকে আবিষ্কার করলো। পরনে লাল শাড়ি, ভেজা চুলগুলো ছড়াচ্ছে। নীর বিছানা ছেড়ে উঠে গেল, ইতুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আজ সকাল সকাল এত সাজগোজ যে সকালবেলা পাগল করতে চাস আমায়? আগে বল, শাড়ি পরলি কিভাবে? ইতু বলল, বৃষ্টি আপু পরিয়ে দিয়েছে। নীর বলল, ও। ইতু নীরকে বলল, যাও ফ্রেশ হ। নীর বলল, যাচ্ছে। ইতু মোবাইলে হিনার সাথে কথা বলছিল। হঠাৎ ভেতর থেকে নীর বলে উঠল। ইতু কল কেটে দিয়ে ভেতরে গেল, তারপর বলল, কি হয়েছে? নীর মুচকে এসে ইতুর কাছে এসে ইতুর চোখের সামনের বেবি হেয়ারগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, আমি আসি, সাবধানে থাকিস, আর পড়তে বসবে কিন্তু। ভালোবাসে। বলে নীর ইতুর কপালে ভালোবাসা দিয়ে ইতুর গাল টেনে চলে গেল। ইতুর মন দখল করে নিল এক রাজ্য ভালোবাসা। লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। ইতু সবটুকু জুড়ে রয়েছে শুধু নীর আর নীর। নীর মেঘের সাথে কথা বলছিল, তখনই সেলিনার ফোন কল আসলো। নীর বেশ অবাক হলো, কারণ এই সময় তো কল করে না। আর দেরি না করে কল রিসিভ করলো, তারপর বলল, হ্যালো মা, বলো। নীর, তুই আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। কেন? আমি আর বৃষ্টি তোর মামার বাড়ি এসেছি। বেশি চিন্তা করিস না, কাজের লোকেরা তো আছেই। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আচ্ছা, তুইও। মেঘ মুখে একরাশ হাসি নিয়ে নীরের কেবিনে আসলো। এসে চেয়ার টেনে বসে বলল, নীর, আমরা সাকসেসফুল। মানে হলো মামুন মেয়েগুলোকে কোথায় আটকিয়ে রেখেছে, আমরা জায়গাটা চিনেছি। সত্যি? দ্যাটস গ্রেট। সবাই রেডি, এখনই বের হব। আমরা রেডি। ভেরি গুড, লেটস গো। নীর বাড়ির গেটের সামনে এসে কখন থেকে হর্ন দিচ্ছে, কিন্তু মিজান গেট খুলছে না। নীর বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে গেটের কাছের ছোট দরজা দিয়ে ভেতরে ঢুকলো। মিজানের বসার জায়গায় গিয়ে নীর অবাক হয়ে গেল। মিজানের হাত পা মুখ বাঁধা, মিজানের কপাল দিয়ে রক্তপাত হচ্ছে। নীর দ্রুত গিয়ে বাঁধন খুলে দিল, তারপর অস্থির হয়ে বলল, মিজান, মিজান, তোর এই অবস্থা কে করলো? নীর ভাইয়া, আপুমনি। বলেই মিজান কান্না শুরু করে দিল। নীরের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, দৌড়ে বাড়ির ভেতর ঢুকলো। চারপাশের অবস্থা একদম এলোমেলো। বাদিকে চোখ পড়তে দেখলো কাজের খালা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে আছে। নীর দৌড়ে রুমে গিয়ে চারপাশ খুঁজতে লাগলো আর ডাকতে লাগলো, ইতু, ইতু, কোথায় তুই? ইতু। রুমে কেউই নেই, পুরো রুম এলোমেলো। ফ্লোরে চোখ পড়তেই দেখলো ইতুর হাতের কাচের চুড়ি ভেঙে ফ্লোরে পড়ে আছে। নীর কাচের টুকরোগুলো হাতে নিল, পরক্ষণে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। সিসিটিভি ফুটেজ চেক করে নীরের চোয়াল শক্ত হয়ে উঠল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু লোক ইতুকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, আর ইতু বারবার ছেড়ে দিতে বলছে আর কান্না করছে। নীরের যেন সারা শরীরে আগুন জ্বলে উঠল। ওর ভালোবাসার মানুষটাকে এভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। নীরের যেন পুরো দুনিয়া কেঁপে উঠল। রক্তচক্ষু তাকিয়ে আছে ফুটেজের দিকে। নীরের চোখ বেয়ে পড়ছে ক্রোধ, সবার মুখে দুশ্চিন্তার ছাপ। চারপাশের পরিবেশ থমথমে, পুরো বাড়ি যেন প্রাণহীন হয়ে পড়েছে। সেলিনা বিছানায় শুয়ে আছে, ইতুর খবর পাওয়ার পর যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে। নিজের উপর রাগ হচ্ছে ভীষণ। মেয়েটাকে সাথে নিয়ে গেলে তো এমন হতো না। বৃষ্টি সেলিনার সামনে এসে বলল, খালামণি কিছু খেয়ে নাও, তোমার শরীর খারাপ করবে। কি হয়ে গেল এসব? মেয়েটা কোথায় আছে, কোন হালে আছে, আল্লাহই ভালো জানে। তুমি চিন্তা করো না, নির্ভয়া দ্রুত খুঁজে বের করবে ইতুকে। আমার ছেলেটা একদম ভেঙে পড়েছে, কাল থেকে কিচ্ছু খায়নি। মেয়েটাকে আমাদের সাথে নিয়ে গেলে আর এমন কিছু হতো না। খালামণি প্লিজ দুশ্চিন্তা করো না, ইতু ঠিক আছে। ইতু চোখ খোলার পর নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। চারপাশে আরো অনেক মেয়ে। ইতু এক ঢোক গিলে চারপাশে ভালো মতন তাকালো। নিজের হাত নাড়াতে গিয়ে দেখলো হাত পা বাঁধা। সবগুলো মেয়ের একই অবস্থা। ইতু পাশের একটা মেয়েকে বলল, আপু, এটা কোন জায়গা আর আপনাদের এই অবস্থা কেন? তোমাকে আজকে নিয়ে এসেছে। মানে? আমাদের অনেক দিন ধরে আটকে রেখেছে, আমাদের বাইরে পাচার করে দিন। কি? এই জীবন থেকে কি কখনো বের হতে পারবো না? ইতু বাকরুদ্ধ হয়ে পড়ল। এসব কে শুনছে? কানকে যেন বিশ্বাসই করতে পারছে না। ইতু মনে মনে বলতে লাগলো, নির্ভয়া তুমি কোথায়? ভেবেই ইতু কান্না করে দিল। হঠাৎ রুমের দরজা খুলে কয়েকটা ছেলে ভেতরে ঢুকলো। সবার হাতে ইঞ্জেকশন। এক একটা করে মেয়ের কাছে এসে ইঞ্জেকশন পুশ করছে। মেয়েগুলো চিৎকার করে কান্না করছে। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে মেয়েগুলো। ইতু শুকনো একটা ঢোক গিলে সামনে তাকালো। আস্তে আস্তে ছেলেগুলো যত ইতুর কাছে আসছে, ইতুর যেন ভয়ে জান বেরিয়ে যাচ্ছে।
একটা ছেলে ইতুর কাছে এগিয়ে এসেই ইতুর হাতের বাহুতে ইঞ্জেকশন পুশ করলো। যন্ত্রণায় ইতুর চোখ খিচে ফেললো। আস্তে আস্তে ইতুর শরীর নিস্তেজ হয়ে পড়েছে। ইতুর চোখের সামনে সবকিছু ঝাপসা ঝাপসা লাগছে। ইতু হালকা কণ্ঠে বলে উঠল, নির্ভাইয়া কোথায় তুমি? পুরো রুমটা ছেলেটার আর্তনাদে কেঁপে উঠছে, কিন্তু এতে নীরের বিন্দুমাত্র মায়া হচ্ছে না। ছেলেটা গঙ্গাতে লাগলো। নীর ছেলেটার মাথার চুল ধরে মুখ তুলল। নীর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তেজি কণ্ঠে বলল, মেয়েগুলোকে কোথায় আটকে রেখেছে, উত্তর দে। বলেই নীর হুঙ্কার দিয়ে এলোপাথারি আঘাত করতে লাগলো। মেঘ এসে নীরের হাত আটকে বলল, নীর, ছেলেটা মারা যাবে, শান্ত হ তুই। নীর মেঘের দিকে তাকিয়ে বলল, কিভাবে শান্ত হব? আমার এই তো কষ্টে আছে, এই রাস্কেলগুলোকে তো আমি শেষ করে ফেলবো। বলেই নীর ছেলেটার দিকে তাকিয়ে বলল, রনি, ওর হাতের নখ উঠিয়ে ফেলো, এক একটা করে। রনি নীরের কথা মতন একটা হাতের আঙ্গুলের নখ উঠিয়ে ফেলল। ছেলেটা আর্তনাদ করে উঠল। নীর ছেলেটার দিকে তাকিয়ে বলল, এখনো চুপ থাকবি? এখনো কত তুই? হয়তো মামু তোকে অনেক টাকা দিয়েছে, কিন্তু তুই তো আর বাঁচবি না। এত টাকা দিয়ে কি করবি? যদি বলে দিস তাহলেই বাঁচবি। ছেলেটাকে কিছু বলতে না দিয়ে নীর রনিকে বলল, রনি, তোমার কাজ করো। রনি ছেলেটার আরেকটা হাতের আঙ্গুল ধরতেই ছেলেটা অস্থির অবস্থায় বলল, বলছি স্যার, বলছি। শুরু করো। এখানে মোট 400-র বেশি মেয়ে বন্দি। আজ বিকেলের দিকে তাদের পাচার করা হবে, জাহাজে করে সমুদ্র দিয়ে পার হবে। দ্রুত লোকেশন বল। আকাশের অবস্থা ভীষণ খারাপ। হালকা ঝড়ো বাতাস বইছে। সমুদ্রের পানি এলোমেলোভাবে স্রোত তুলছে। এই পানির উপর ভাসছে এক জাহাজ। জাহাজের কয়েকটা রুমে অনেক মেয়ে বন্দী। সবার চোখে মুখে পানি চকচক করছে। কারো বুঝতে বাকি নেই তাদের জীবনের কালো অধ্যায়ের সূত্রপাত শুরু হয়ে গেছে। ইতু হালকা চোখ খুললো। অনেক মেয়ে এখনো অজ্ঞান। ইতু চারপাশে চোখ বুলালো। হঠাৎ দরজা খুলে একটা লোক প্রবেশ করলো। লোকটা সবার দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, বাহ, আসমানের পরি তো সব আমার কবলে। অনেক আয় হবে তোমাদের দিয়ে পরীরা। ছেলেটা ইতুর দিকে তাকিয়ে ধীর পায়ে ইতুর কাছে এসে এক হাঁটু ভেঙে বসে পড়ল। তারপর পৈশাচিক হাসি দিয়ে বলল, মিসেস নীর, একজন সম্মানিত অফিসারের ওয়াইফ আপনি। এটাই আপনার দোষ। আপনার হাজবেন্ড প্রচন্ড ঝামেলা করেছে আমার সাথে, অনেক লস করিয়ে দিয়েছে। আমারও তো প্রতিশোধ নেওয়ার ছিল, ওনারও লস করে দিলাম আপনাকে নিয়ে এসে। আপনার হাজবেন্ড নীর আপনাকে প্রচুর ভালোবাসে, তাই তো ওনার দুর্বল জায়গায় আঘাত করলাম। বেচারার হাল একদম বেহাল। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি আপনি এতটা মোহনীয় দেখতে। বাহ, অপরূপ। আপনাকে বিক্রি করলে অনেক আয় হবে। আপনার হাজবেন্ড আর আপনাকে বাঁচাতে পারবে না। বেচারা এত মেয়েকে বাঁচালো, কিন্তু আফসোস নিজের ওয়াইফকে রক্ষা করতে পারল না। বলেই লোকটা হাসতে হাসতে বেরিয়ে পড়ল। ইতু প্রচুর ঘৃণা হচ্ছে। মানুষ এতটাও জঘন্য হয়? ইতু চোখ বন্ধ করে নীরকে ভাবতে লাগলো, হয়তো আর কোনোদিনই দেখা হবে না, কোনোদিনই নীরকে ভালোবাসতে পারবে না। হঠাৎ জাহাজ খুব জোরে ধাক্কা খেল। সবগুলো মেয়ে ভয়ে চিৎকার করে উঠল। বাইরে হয়তো কিছু হচ্ছে। হঠাৎ দরজা খুলে কয়েকজন লোক গান হাতে ঢুকে পড়ল। তারপর নীর ঢুকলো। ইতুর মনে হয় জান ফিরে পেল। নীর সবার দিকে তাকিয়ে ডান দিকে তাকাতেই ইতুকে দেখল। নীর দ্রুত গিয়ে হাত পায়ের বাঁধন খুলে পাগলের মতন পুরো মুখে চুমু খেতে লাগলো। নীরের জান যেন ফিরে পেল। আশেপাশে মানুষ আছে তা যেন ভুলেই গেল নীর। ইতু নীরকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। নীর হেসে বলল, কাঁদছিস কেন পাগলি? আমি চলে এসেছি তো, আমি থাকতে তোর কিছু হতে দেব না। মেঘও মনে মনে শান্তি পেল। মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই এখন বিপদমুক্ত। আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। তোমরা তোমাদের বাড়ি ফিরতে পারবে। সবগুলো মেয়ের মুখে হাসি ফুটল। নীর গম্ভীর কণ্ঠে বলল, মামুন, মেয়েটাকে ছেড়ে দে, নয়তো তোর জন্য ভালো হবে না। মামুন পাগলের মতন হেসে বলল, আমি জানি আমার রক্ষিণী, কিন্তু অফিসার অনেক ক্ষতি করেছেন আমার। আপনার ক্ষতি না করলে শান্তি পাবো না। নীর রেগে বলল, এখন এসব ভাবছিস কোন সাহসে? মেয়েটাকে ছেড়ে দে, সমুদ্রের মাঝে তোর পালাবার কোনো পথ নেই। বাদিকে কয়েকটা মেয়ের সাথে ইতু দাঁড়িয়েছিল। মামুন হঠাৎ পৈশাচিক হেসে বিদ্যুতের মতন ইতুর কাছে গিয়ে ওর হাত ধরে টান দিয়ে সমুদ্রে ফেলে দিল। সবাই হতভম্ব হয়ে গেল। নীর যেন বিশ্বাসই করতে পারছে না। নীর পাগলের মতন কিনারে গিয়ে সমুদ্রের স্রোতের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। সেখানে শুধু উথাল পাথাল ঢেউ। মামুনকে এর মাঝে কয়েকজন ধরে ফেলেছে। নীরের হাব ভাব বেশি ভালো দেখাচ্ছে না। নীর পানিতে লাফ দেওয়ার আগে মেঘ নীরকে ধরে ফেলল। নীর মেঘের দিকে ভেজা চোখে তাকালো, অস্থির হয়ে বলল, মেঘা,
আমার ঋতু সমুদ্রে পড়ে গেছে, ও সাঁতার জানে না। আমাকে ছাড়, ওকে নিয়ে আসতে হবে তো, অনেক ভয় পায় পানি। মেঘ চোখ বন্ধ করে ফেলল। আর সহ্য হচ্ছে না নীড়ের মতন একটা শক্ত ছেলের এই অবস্থা। আলো ডুবে গেছে আধারের মাঝে, পাখিরা যেন মধুর সুরে গান গাওয়া ভুলে গেছে। নীড় নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। এই সমুদ্রে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলল নীড়। হঠাৎ নীড়ের ডান দিকে তাকালো, দেখলো শাহিন সাহেব দাঁড়িয়ে আছে। নীড় উঠে দাঁড়ালো, স্থির পায়ে শাহিন সাহেবের গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। শাহিন সাহেব হঠাৎ নীড়কে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, নীর, আমার মেয়েটাকে ফিরিয়ে আন। আমার মেয়েটা একা থাকতে খুব ভয় পায়। বলে শাহিন সাহেব কান্নায় ভেঙে পড়ল। এলোমেলোভাবে পা ফেলে রুমে ঢুকলো নীড়। নিজেকে বড্ড অসহায় লাগছে। এতটা অসহায় নিজেকে কখনোই মনে হয়নি নীড়ের। প্রকৃতি বড্ড নিষ্ঠুর। রুমের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতুর স্মৃতি। এই বুঝি কানের কাছে এসে বলবে, নীড় ভাইয়া? নীড়ের চোখ বারান্দায় পড়তে দেখলো ইতু দাঁড়িয়ে আছে। নীড়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে উঠল। ইতুর পেছনে গিয়ে হেসে বলল, ইতু, তুই এসেছিস? বলে চোখের পানি মুছে ঠোঁটে হাসি নিয়ে বলল, আমি জানতাম তুই আসবি। নীড় ইতুর কাঁধে হাত রাখতেই ইতু হাওয়ায় মিলিয়ে গেল। নীড় হাঁটু ভেঙে বসে পড়ল, আর্তনাদ করে উঠল। নীড়ের আর্তনাদে যেন বাড়ির প্রতিটা জায়গা কেঁপে উঠল। হঠাৎ চোখ খুলে গেল নীড়ের, শরীর ঘেমে একাকার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মাঝরাত, রাত 3টা বাজে। পাশে তাকিয়ে দেখলো ইতু ছোট্ট বাচ্চাদের মতন ঘুমিয়ে আছে। নীড় স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজে নিজেকে বলতে লাগলো, উফ, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। মামুতো ছেলে, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। নীড় ইতুর কাছে গিয়ে ইতুকে শক্ত করে জড়িয়ে ধরল। ইতুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোকে ছাড়া আমার থাকা সম্ভব না ইতু। জীবনের ভালো খারাপ সবসময় আমার তোকে চাই, খুব ভালোবাসি। বলে ইতুর কপালে ভালোবাসা দিয়ে দিল। অনেক সময় ধরে শুয়ে থেকেও নীড়ের চোখে ঘুম আসছে না, তাই আস্তে করে উঠে বারান্দায় চলে গেল। আকাশের দিকে আপন মনে তাকিয়ে রইল। হঠাৎ পেছন থেকে কেউ এসে জড়িয়ে ধরল। নীড়ের বুঝতে বাকি রইল না কে। নীড়ের ঠোঁট প্রসারিত হলো। ইতুর হাতের উপর হাত রেখে বলল, কখন উঠলি? ইতু আগের ন্যায় থেকে বলল, মাত্র হঠাৎ চোখ খুলে গেল। একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। তাই? কি দেখেছিস? বলবো আগে, তুমি বলো, এত রাতে এখানে কেন? খারাপ স্বপ্ন দেখেছি, পায়ের ঘুম আসছে না। ও, কি দেখছো? এই স্বপ্ন হয় বাদ দে, তুই কি দেখেছিস? দেখছি তোমার টুইন বেবি হয়েছে। কি? খুব ভালো কথা। ইতু মুচকি হেসে নীড়ের কাঁধে মাথা রাখলো। নীড়ও শান্তিতে পুনরায় আকাশের দিকে তাকালো। হঠাৎ ইতু বলল, শোনো, বল। তুমি আমাকে তুমি করে বলবা, নইলে আমাদের ছেলেমেয়েরা কি ভাববে? ওকে, তাহলে তোকেও ভাইয়া বলা বন্ধ করতে হবে, নইলে আমার বাচ্চারা আমাকে মামু ডাকবে। এমন করে হাসিস না, বুকে চিনচিন ব্যথা করে। ঢং। আচ্ছা শোনো, বলো। আমি মা হতে চাই। কত সুন্দর হবে বলো যদি আমাদের টুইন বেবি হয়। কি এখনই? আগে আরো কিছুদিন যাক। না, এক্ষুনি। ভেবে বলছিস তো? ওই, তুমি আবার তুই বলছো? তুমি না হয় বাইরে বলবো, কিন্তু তোকে তুই ডাকতে বড্ড ভালো লাগে। বুঝলাম, কিন্তু আমার বেবি চাই। ওকে, আমার কোনো প্রবলেম নেই। বলে ইতুকে পাজে কোলে উঠিয়ে নিল। ইতু নীড়ের গলা জড়িয়ে ধরে মাথা লুকালো নীড়ের বুকে। বৃষ্টি আর মেঘ অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে। সাথে আছে ধোয়া ওঠা কফি। এসির মাঝেও মেঘ প্রচুর ঘামছে। বৃষ্টি অপেক্ষার প্রহর শেষ করার জন্য আবার বলল, মেঘ ভাইয়া, কি বলবেন বলেন? বলেছি। কতক্ষণ ধরেই তো বলছেন বলছি, কিন্তু কিছুই তো বলছেন না। আসলে বৃষ্টি, আমি তোমাকে বলতে চাই যে বলেন। আসলে বৃষ্টি, আমি তোমাকে খুব পছন্দ করি। আসলে পছন্দ না হলে ভালোবাসি। প্লিজ তুমি রাগ করো না। আমি তোমাকে জোর করছি না। আমি শুধু আমার অনুভূতিগুলো তোমাকে জানাচ্ছি, বাকি সব তোমার ইচ্ছে। বৃষ্টি বসা থেকে উঠে বলল, আমি আসি। বলে উঠে গেল। মেঘ মুখটা বাচ্চাদের মতন করে ছোট করে মাথা নিচু করে ফেলল। বৃষ্টি একটু পেছনে ঘুরে দেখলো মেঘ বেখালি হয়ে কফের দিকে তাকিয়ে আছে। মেঘের মুখ দেখে বৃষ্টি মৃদু হেসে চলে গেল। ফুল দিয়ে মোড়ানো বিছানায় বসে আছে বৃষ্টি। হঠাৎ দরজা খোলার আওয়াজে গুটিসুটি হয়ে বসলো।
মেঘ এসে আস্তে করে বসলো, তারপর বলল, বৃষ্টি, হুম। থ্যাংক ইউ সো মাচ। কেন? আমার জীবনে আসার জন্য তুমি আমাকে একবার ভালোবেসে বিশ্বাস করতে পারো। কখনো কষ্ট দেব না, প্রমিস। একটা সুযোগ দেবে আমাকে? বৃষ্টি মুচকি এসে মেঘের দিকে তাকালো। মেঘ বৃষ্টির চোখের সামনে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দিল। বৃষ্টি খানিকটা ভড়কে গেল। মেঘ মুচকি এসে বলল, আজ খুব সুন্দর চাঁদ উঠেছে, চাঁদ দেখার সঙ্গী হবে? বলে মেঘ বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল। বৃষ্টি আস্তে করে মেঘের হাতে হাত রাখলো। দুজন একসাথে বারান্দায় গিয়ে চন্দ্র বিলাস করতে লাগলো। বৃষ্টি চাঁদ দেখতে দেখতে হঠাৎ মেঘের দিকে তাকালো। মেঘের দৃষ্টি বৃষ্টির দিকে। বৃষ্টি লাজুক ভঙ্গিতে বলল, ওভাবে কি দেখছেন? মেঘ হঠাৎ বৃষ্টির হাত ধরে ভালোবাসার আবেশে বলল, বৃষ্টি, ভালোবাসবে আমাকে? বৃষ্টি কিছু বলল না, মাথা নিচু করে লাজুক হেসে মেঘকে জড়িয়ে ধরল। মেঘ প্রথমে অবাক হলো, নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি নিয়ে আগলে ধরল বৃষ্টিকে। এক রমণী বৃষ্টি বিলাসে মাতোয়ারা হয়ে আছে। চারপাশে সব ফুলে আনন্দে বৃষ্টির শুভ্র বিন্দুর মতন চকচক করছে। বৃষ্টির বিন্দুরা যখন আলতো করে ছুঁয়ে দেয় চোখ মুখে, তখন তার মর্মদেশে ছেয়ে যায় একরাশ প্রশান্তি। মোহনীয় এক হাসি বিরাজ করে তার অধরে। নীর অনেকক্ষণ ধরে দেখছে ইতুর পাগলামো। নীর পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি ভাবছি তুই বেবি সামলাবি কিভাবে? কেন? তুই তো নিজে একটা বেবি। আজ্ঞে নয় মহাশয়, আমি আমার বেবি সামলাতে পারবো। এই দেখো, আমি আমার পেট ভিজাতে দেইনি। ইতুর কথা শুনে নীর নিজের হাসি অনেক কষ্টে আটকালো। তারপর ইতুর গালে একটা ভালোবাসা দিয়ে বলল, খুব ভালোবাসি পাগলি তোকে আর আমাদের বেবিটাকে। ইতু মুচকি হেসে নীরের বাহুডোরে আবদ্ধ হয়ে বলল, আমিও ভীষণ 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 ভালোবাসি।